হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা আবার চলে আসছি আমাদের বায়োলজির একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে। তো আমাদের এই কোর্সটা একটা একাডেমিক কোর্স। তো একাডেমিক কোর্সে আমাদের একদম থরলি সব কিছু পড়তে হয়, কারণ তুমি যখন প্রথমে পড়বা সব থরলিই পড়বা। হ্যাঁ, তো আমরা আজকে বায়োলজির একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়ার জন্য আমরা এখানে এসেছি। তো আমরা আজকে পড়ব জিওলজির নবম অধ্যায়, মানব জীবনের ধারাবাহিকতা। তো আমরা শুরু করার আগে মানব জীবনের ধারাবাহিকতা পড়ার আগে আমরা কি কি টপিকস কভার করব বা আমরা কি পড়ব সেটা একটু আমরা জেনে নেই। সো আমরা এখানে একাডেমিক পড়তে আসছি। আমরা মানব জীবনের ধারাবাহিকতার কি কি স্টেজ আমাদের এই অধ্যায়ে আছে সেটা আমাদের একটু জানতে হবে। তো এটা বলার আগে আমি তোমাদের একটু পিছন থেকে রিক্যাপ করতে চাচ্ছি। তো আমরা জানি যে আমাদের ইন্টারে দুইটা পত্র আছে, তাই না? জীববিজ্ঞানের একটা জীববিজ্ঞান প্রথম পত্র, যেটা বলা হয় বোটানি, আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটাকে বলা হয় জিওলজি। এই জিওলজিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের মানে হিউম্যান বডির উপরে একটা কনস্ট্রাকশন করা। তোমরা দেখো, তোমরা যখন জিওলজির 12টা চ্যাপ্টার দেখবা, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 10 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পুরোটাই হিউম্যান বডি নিয়ে বলা আছে। সো সো তোমার 12টা চ্যাপ্টার 8টা চ্যাপ্টারই কিন্তু তোমার হিউম্যান বডি রিলেটেড। তো এই কেন তোমাকে হিউম্যান বডি রিলেটেড চ্যাপ্টার পড়ানো হচ্ছে, এগুলোও কিন্তু তোমার জন্য একটু মাথায় নিতে হবে। এখন দেখো, আমরা জানি আমাদের মানব দেহে কম বেশি 12টা তন্ত্র রয়েছে। এই 12টা তন্ত্রের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ তন্ত্র প্রজনন তন্ত্র। এই প্রজনন তন্ত্রের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা প্রজনন। প্রজনন একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই যে স্বাভাবিক প্রক্রিয়া, এই স্বাভাবিক প্রক্রিয়াটা যে ঘটছে যে তন্ত্রের মাধ্যমে, সেটা প্রজনন তন্ত্র। এবং এই প্রজনন তন্ত্র দিয়ে কিন্তু আমরা সাধারণত নারী পুরুষ দুইটা লিঙ্গকে আলাদা করতে পারি। আমরা সবাই জানি পুরুষ প্রজনন তন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্র ভেদেই কিন্তু মানুষ এক লিঙ্গিক হয়েছে। সো এই যে তোমাদের এতগুলো কথা বললাম যে মানুষের মোটামুটি 12টা তন্ত্র রয়েছে, এবং 12টা তন্ত্রের গুরুত্বপূর্ণ একটি তন্ত্র প্রজনন তন্ত্র, এবং প্রজনন তন্ত্রের কারণেই কিন্তু মানুষ এক লিঙ্গিক প্রাণী হিসেবে পরিচিত হয়েছে। সো এই যে জিনিসগুলো নিয়েই কিন্তু আজকে আমরা কথাবার্তা বলবো। এবং কথাবার্তা বলার শুরুতেই আমি সবাইকে জানাই দিই, আমি দেবজ্যোতি মুখার্জি জয়। আমি এখন বর্তমানে লেকচারার হিসেবে আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে। সো আমরা চলো শুরু করে দিই আমাদের আজকে মোস্ট ইন্টারেস্টিং টপিকস, মানব জীবনের ধারাবাহিকতা, জিওলজি চ্যাপ্টার 9। তো প্রাণীবিজ্ঞান নবম অধ্যায়, মানব জীবনের ধারাবাহিকতা, এটা দিয়ে আমরা শুরু করছি। তো এটা শুরু করার আগে এই অধ্যায়ে আমরা কি কি পড়ব, কি কি কভার করব, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলে নিতে যাচ্ছি। এবং যখন আমরা পড়াশোনা করব, আমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবো। অবশ্যই 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 খাতা কলম নিয়ে বসবো, কারণ এই যে জিনিসটা একটা সামারি প্রথমেই যদি আমরা পেয়ে যাই আমরা কি কি পড়ব, তখন সামারি করে আমরা ধরে ধরে প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা আলাদা আলাদা করে পড়তে পারবো। সো আমি তোমাদের প্রথমেই একটু সামারিটা দেওয়ার চেষ্টা করি এই অধ্যায় থেকে কী আছে, কি পড়বো আমরা, এবং কিভাবে আমাদের পড়লে ভালো হবে, বোর্ডে কোয়েশ্চেন কমন পড়বে, এগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো লক্ষ্য করো, আমাদের প্রথমেই যেটা আছে 1 নাম্বার, এখানের যে প্রথম টপিক সেটা তোমার প্রজনন অঙ্গ। তাহলে ভাই প্রথমে আমরা প্রজনন অঙ্গ নিয়ে পড়ব। প্রজনন অঙ্গ বলতে পুরুষ প্রজনন অঙ্গ এবং স্ত্রী প্রজনন অঙ্গ। তাহলে এই যে প্রজনন অঙ্গ এবং প্রজনন অঙ্গগুলোর সাথে আমরা মেইনলি প্রজনন তন্ত্রগুলো নিয়ে পড়ব। তাইলে ভাই অঙ্গ এবং তন্ত্রের মধ্যে পার্থক্য কি সেটা আগে আমাদের জানতে হবে। যে আপনি তো ভাইয়া বললেন যে আমরা অঙ্গ নিয়েও পড়বো, তন্ত্র নিয়েও পড়বো, তাইলে আমাদের আগে জানতে হবে অঙ্গ এবং তন্ত্রের মাধ্যমে পার্থক্য কি। আমরা একদম ডিটেলসে আজকে পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো প্রজনন অঙ্গ এবং প্রজনন তন্ত্র নিয়ে। এরপরে ভাইয়া আমাদের জানার খুবই 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 গুরুত্বপূর্ণ টপিকস মানব জীবনের পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। মানব জীবনের
পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। এরপরে ভাইয়া এই যে ধারাবাহিকতার মধ্যে কি কি আসবে, এখানে হচ্ছে বয়ঃসন্ধিকাল আসবে, রজচক্র আসবে, গ্যামেট সৃষ্টি আসবে, এখানে বিস্তারিত জিনিস আসবে। এরপরে হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে ডাবল হয়ে গেছে মানব। এরপরে হচ্ছে ভাইয়া আমাদের এখানে কিছু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে, এসটিডি সম্বন্ধে আমরা জানবো। আমাদের এখানে কিভাবে হচ্ছে এখানে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম আছে, অমরা ফিটাস, এগুলো সম্বন্ধে আমরা জানবো। আমরা আরো জানবো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া সম্বন্ধে। গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, ভাইয়া গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা কি? গ্যামেটোজেনেসিস। আর হচ্ছে আমরা জানবো হচ্ছে এখানে পুরুষ এবং স্ত্রী প্রজনন তন্ত্রে যে সমস্যাগুলো হয়, স্ত্রী ও পুরুষ প্রজনন তন্ত্রের সমস্যা ও সমাধান। আমরা জানব গর্ভ নিরোধক পদ্ধতি। তাহলে ভাই লক্ষ্য করেন আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই জানবো। এখানে আমি জাস্ট আপনাকে হচ্ছে একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে একটা আছে গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রজনন অঙ্গ এবং প্রজনন তন্ত্রের সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাইয়া আর এই যে সমাধান, এই সমাধানের মধ্যে রয়েছে হচ্ছে IVF। এই IVFটাও ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আসেন ভাইয়া আমরা এই জিনিসগুলোকে একটু সামারি করে পড়া শুরু করব। তো চলেন আমরা আমাদের কন্টেন্টে চলে যাই। আমাদের কন্টেন্ট হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। সো আমরা প্রথমেই বলে নিয়েছিলাম ভাইয়া আমরা প্রজনন অঙ্গ এবং প্রজনন তন্ত্র সম্বন্ধে পড়ব। তাহলে আগে আমরা বলি অঙ্গ কি তন্ত্র কি। তো আমরা জানি জীবদের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে কোষ। এই কোষগুলো যখন হচ্ছে একত্রে একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে একটা নিজস্ব কার্য সম্পাদন করে তখন হচ্ছে ওই কোষগুলোকে বলা হয় টিস্যু। তার মানে কোষ একত্রে মিলিত হয়ে টিস্যু গঠন করে। আবার এই টিস্যুগুলো যখন একত্রে মিলিত হয় তখন কোষ এবং টিস্যুর যে সমন্বয়, সে সমন্বয় যা তৈরি হয় তাকে বলা হয় অঙ্গ। আর এই কোষ, টিস্যু, অঙ্গ, এই ত্রয়ী, এই তিনটি জিনিসের সমন্বয়ে যা তৈরি হয় তাই হচ্ছে তন্ত্র। তাহলে তন্ত্রের মধ্যে ভাইয়া কোষও থাকবে, টিস্যুও থাকবে, আবার অঙ্গও থাকবে। তাহলে ভাইয়া এখন এই যদি আমি তন্ত্র বলি, এই তন্ত্র রয়েছে মানবদেহে 12টার মতো। 12টার মধ্যে প্রজনন তন্ত্রে কি কি রয়েছে? প্রজনন তন্ত্র হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই প্রজনন তন্ত্রে আমার কিছু টিস্যু আছে, কোষ আছে এবং হচ্ছে আমার কিছু অঙ্গ আছে। তো প্রজনন তন্ত্রের উপর ভিত্তি করে মানুষ হচ্ছে দুই ধরনের, এক পুরুষ আর একটি নারী। তাহলে পুরুষ বা পুং প্রজনন তন্ত্রে আসলে কি কি জিনিস নিয়ে গঠিত সেটাই আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। এই যে পুরুষ প্রজনন তন্ত্র বা পুং প্রজনন তন্ত্র, এই পুং প্রজনন তন্ত্র হচ্ছে ভাইয়া দুইটা অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে আমাদের মুখ্য জননাঙ্গ, আরেকটা যে দুই হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ। মুখ্য জননাঙ্গ, মুখ্য মানে মেইন, তার মানে তোমার পুরুষ প্রজনন তন্ত্রের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে মুখ্য জননাঙ্গ। এবং এই মুখ্য জননাঙ্গ হচ্ছে ভাই আমাদের কে? শুক্রাশয়। প্রধান জননাঙ্গ বা হচ্ছে মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, যাকে ইংরেজিতে টেস্টিস বলা হয়। টেস্টিস, ঠিক আছে ভাইয়া, বানানটা লক্ষ্য করবেন, টেস্টিস।
তাহলে হচ্ছে ভাইয়া শুক্রাশয় বা টেস্টিস হচ্ছে প্রধান জননাঙ্গ, শুক্রাশয় বাদে যা আছে ভাইয়া সব হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ। এখন ভাইয়া শুক্রাশয় বাদে হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গগুলো কোনগুলো ভাইয়া? 1 এপিডিডাইমিস, 2 ভাস ডিফারেন্স, 3 সেমিনাল ভেসিকল, 4 ক্ষেপণ নালী, 5 ইউরেথ্রা, 6 বহি যৌনাঙ্গ। এই বহি যৌনাঙ্গের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাই স্ক্রোটাম, আর একটা হচ্ছে ভাইয়া শিশ্ন বা পুরুষাঙ্গ বা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে পেনিস। আর হচ্ছে ভাইয়া এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রন্থি। এখন ভাইয়া এখানে সাধারণত দুইটা গ্রন্থি পাওয়া যায়, পুরুষ প্রজননতন্ত্রে দুটা গ্রন্থি পাওয়া যায়, 1 প্রোস্টেট গ্রন্থি, 2 কাউপারের গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। এখন পরীক্ষায় আসে নিচের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়? লক্ষ্য করেন ভাইয়া, এই যে অংশগুলো এগুলো সবগুলো পুরুষ প্রজননতন্ত্রের অংশ। এখানে ভাইয়া গ্রন্থি আছে, দেখেন এই যে গ্রন্থি, এখানে ভাইয়া আপনাদের অঙ্গ আছে, এই যে ভাইয়া অঙ্গ শুক্রাশয়, এখানে ভাইয়া কোষ আছে, এখানে ভাইয়া আপনাদের টিস্যুও আছে। তাইলে ভাইয়া কোষ, অঙ্গ, টিস্যু, এই গ্রন্থি ইত্যাদি মিলেই কিন্তু পুরুষ প্রজননতন্ত্র। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের অংশ। এগুলো বাদে যদি আপনাকে অন্য কিছু দেয় তাহলে সেটা পুরুষ প্রজননতন্ত্রের অংশ হবে না। আপনার বাংলা ইংলিশ দুইটা জিনিসই আপনার কিন্তু মনে রাখতে হবে, নাইলে কিন্তু যে কোনো একটা ধরে দিলে আপনার আর পারবেন না। এখন ভাইয়া তাহলে এই যে অংশগুলোর মধ্যে আপনাকে বললাম যে অংশই আসে না, শুধু আবার গ্রন্থিও আসে, নিচের কোন গ্রন্থিটি পুরুষ প্রজননতন্ত্রে পাওয়া যায় না? প্রোস্টেট গ্রন্থি, কাউপারের গ্রন্থি, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি আর একটা বার্থোলিনের গ্রন্থি। এই সব কোয়েশ্চেন হচ্ছে আপনার পরীক্ষায় দিয়ে দেয়। বার্থোলিনের গ্রন্থি কিন্তু পুরুষ প্রজননতন্ত্রে পাওয়া যায় না, স্ত্রী প্রজননতন্ত্রে পাওয়া যায়। তো ভাইয়া একটু লক্ষ্য করেন, তাহলে এগুলো হচ্ছে আমার থিওরি গেল। তাহলে ভাইয়া একটু যদি আমরা হচ্ছে চিত্রটা একটু লক্ষ্য করি, চিত্রের মাধ্যমে একটু দেখলে আমাদের মনে ক্লিয়ার হবে যে কোথায় কোন জিনিসটা আমাদের রয়েছে। একটু লক্ষ্য করেন, এটি একটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ। আমরা যদি একটু দেখি, পুরুষ প্রজননতন্ত্রের প্রধান অংশটি হচ্ছে টেস্টিস বা শুক্রাশয়। এই যে ভাইয়া অংশটা, এটা হচ্ছে ভাইয়া টেস্টিস বা শুক্রাশয়। এই যে টেস্টিস বা শুক্রাশয়ের উপরে যে অংশটি দেখা যাচ্ছে এই অংশটি এপিডিডাইমিস। ভাইয়া লক্ষ্য করেন, এই অংশটি হচ্ছে কি এপিডিডাইমিস। আপনাকে হচ্ছে এখানে লেবেলিং করে দেখানো আছে। তাহলে মুখ্য জননাঙ্গ হচ্ছে টেস্টিস, এবং এখানে আনুষঙ্গিক অংশের মধ্যে এই 1 নাম্বারটা হচ্ছে কি ভাইয়া এপিডিডাইমিস, যেটা শুক্রাশয়ের ঠিক উপরে থাকে। এরপরে ভাইয়া এই শুক্রাশয়ের উপরে এই এপিডিডাইমিস পরে আমার হচ্ছে জাস্ট এই শুক্রাশয়টা যে পর্দা দ্বারা ঢাকা থাকে ভাইয়া, এই যে শুক্রাশয় যে পর্দা দ্বারা ঢাকা থাকে, এর বাইরে যে পর্দাটা থাকে ভাইয়া, যে থলে আকৃতির অংশ, এই থলে আকৃতির অংশকে বলা হয় ভাইয়া কি স্ক্রোটাম। কি বলা হয় ভাইয়া? স্ক্রোটাম। ঠিক আছে ভাইয়া, লক্ষ্য করেন আমি বলেছি শুক্রাশয় থলের মধ্যে থাকে, যে থলেটা হচ্ছে শুক্রাশয়কে ধারণ করে। ঠিক আছে, শুক্রাশয়ের পর্দা না, শুক্রাশয়কে ধারণ করে যে থলে বা চামড়া, সেটাকে বলা হচ্ছে কি স্ক্রোটাম। এই স্ক্রোটামটা হচ্ছে ভাইয়া আপনার বহি যৌনাঙ্গের অংশ। এই স্ক্রোটামের ভিতরে ভাইয়া আমাদের কি থাকে ভাইয়া? এই স্ক্রোটামের ভিতরে হচ্ছে টেস্টিকল বা টেস্টিস বা শুক্রাশয়টা থাকে ভাইয়া। এই শুক্রাশয় ঠিক উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ভাইয়া আমাদের এপিডিডাইমিস। এরপরে ভাইয়া আমাদের যে জিনিসটা আছে এই পুরো অংশটাকে ভাইয়া বলা হচ্ছে পেনিস। এই পেনিসের ভাইয়া দুইটা অংশ আছে। পেনিসের একদম যেটা হচ্ছে একদম মাথা, পেনিসের মাথা বা মুন্ডি যেটাকে বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে গ্লাস পেনিস। পেনিসের যেটা হচ্ছে মাথা বা মুন্ডি সেটাকে বলা হচ্ছে গ্লাস পেনিস। এই গ্লাস পেনিস এর উপরে একটা চামড়া থাকে, এই চামড়াটাকে বলা হয় প্রিপিউস, হ্যাঁ, বা অনেকে এটাকে প্রোপিউসও বলে। তাহলে এখন ভাইয়া এই প্রোপিউস বা প্রিপিউস যেটাই আপনি উচ্চারণ করেন, এই চামড়াটা যখন হচ্ছে মুসলমানি করা হয় তখন কিন্তু হচ্ছে এই চামড়াটা হচ্ছে কেটে ফেলা হয়। তাহলে হচ্ছে যখন হচ্ছে প্রোপিউস, এটা হচ্ছে
আপনার যে মুন্ডি বা হচ্ছে আপনার যে গ্লাস পেনিস আছে, এই পেনিসের পর্দাটা বা আবরণটা বা চামড়াটা এটা যখন কেটে ফেলা হয় তখন হচ্ছে গ্লাস পেনিসটা উন্মুক্ত হয়ে যায়। আর ওই কেটে ফেলা হচ্ছে অংশটার নাম হচ্ছে প্রপিউস বা প্রিপিউস। তাহলে ভাইয়া এই গ্লাস পেনিস, পেনিস এগুলোও হচ্ছে ভাইয়া আনুষঙ্গিক অঙ্গ, এবং এই পেনিস, গ্লাস পেনিস, স্ক্রোটাম এগুলো হচ্ছে বহিঃযৌনাঙ্গ। এছাড়াও ভাইয়া আমার রয়েছে ইউরেথ্রা। এখানে যে নালীটা দেখছেন ভাইয়া, এই নালীটা হচ্ছে ইউরেথ্রা বা আপনার মূত্রনালী। তার মানে ভাইয়া ইউরেথ্রা বা মূত্রনালী হচ্ছে আপনার পেনিসের মধ্য দিয়ে যে নালীটা চলে গেছে সেটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। এছাড়াও ভাইয়া এখান দিয়ে যদি একটু লক্ষ্য করেন, আপনার এই যে শুক্রাশয় থেকে যে নালীটা উঠে গেছে, শুক্রাশয় থেকে যে নালীটা উঠে গেছে সেটাকে হচ্ছে আপনার বলা হচ্ছে ভাস ডিফারেন্স। শুক্রাশয় থেকে যে নালীটা উঠে গেছে সেটাকে বলা হচ্ছে ভাস ডিফারেন্স। এইখানে দেখেন ভাইয়া যেটা 2 নাম্বার লেবেলিং করা সেটা হচ্ছে কি ভাইয়া ভাস ডিফারেন্স। তাহলে ভাইয়া আমরা এপিডিডাইমিস পেয়েছি, ভাস ডিফারেন্স পেয়েছি, ইউরেথ্রা বহিঃযৌনাঙ্গের হচ্ছে স্ক্রোটাম, পেনিস, এরপরে হচ্ছে ভাইয়া গ্রন্থি। এখন ভাই একটু লক্ষ্য করেন, আমরা যদি একটু গ্রন্থিগুলো দেখতে চাই, এই যে ভাইয়া আপনার এই যে নালীটা উঠে চলে গেছে, এই নালীটার একদম এই যে এই পাশে, আর হচ্ছে ভাই এই যে এইখানে একটু লক্ষ্য করেন ভাইয়া, এই যে এইখানে যেটা হচ্ছে আপনার কি বলবো পেলভিক বোন, এই পেলভিক বোনের যে মাঝে একটা গ্রন্থি পাওয়া যায় সেটাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। পেলভিক বোনের মাঝে যে গ্রন্থিটা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। আর ভাইয়া এই যে নালীটা বের হয়ে সেমিনাল, এই যে আপনার হচ্ছে টেস্টিকল থেকে যে নালীটা বের হয়ে বা হচ্ছে শুক্রাশয় থেকে যে নালীটা বের হয়ে ভাস ডিফারেন্স হয়েছে, এই ভাস ডিফারেন্স হয়ে একদম ভাস ডিফারেন্স যে জায়গায় হচ্ছে ভাই আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সাথে হচ্ছে মিলিত হয়েছে, সেই জায়গায় যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হচ্ছে সেমিনাল ভেসিকল। তাহলে ভাই এই যে সেমিনাল ভেসিকল এটা একটা থলে আকৃতির অংশ, এই থলে আকৃতির অংশটা হচ্ছে কোথায় গিয়ে মিলিত হয়েছে ভাইয়া? প্রোস্টেট গ্ল্যান্ডে গিয়ে মিলিত হয়েছে। তাহলে এখন ভাইয়া এই যে অংশগুলো আমরা দেখলাম, এই অংশগুলো আরও যখন আমরা পরবর্তী ছবিতে যাব আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট হচ্ছে আপনাদের হচ্ছে প্রত্যেকটা অংশ কোথায় আছে সেই জিনিসগুলো হচ্ছে একটু দেখানোর চেষ্টা করেছি, এবং এটা সবাই হচ্ছে আপনারা যখন পড়বেন বই থেকে হচ্ছে ধরে ধরে পড়বেন যাতে আপনার মনে থাকে। তার মানে ভাই আমাদের একটু সামারি করে যাই। সামারিটা কি? আমাদের হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ আর একটা হচ্ছে আনুষঙ্গিক অঙ্গ। মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয় আর বাকি যা আছে সবই হচ্ছে কে? আনুষঙ্গিক অঙ্গ। তাহলে ভাইয়া এই যে মুখ্য জননাঙ্গ এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই জিনিসটা একটু আমরা জানার চেষ্টা করি। তো আমরা জানি মুখ্য জননাঙ্গ হচ্ছে কি? শুক্রাশয়। শুক্রাশয়কে বলা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের মুখ্য জননাঙ্গ। এখন ভাই এই শুক্রাশয়ের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এগুলা কিন্তু ভাইয়া পরীক্ষায় আসে। দেখেন ভাইয়া একটু মাথায় রাখবেন, শুক্রাশয়ের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2 ইঞ্চি এবং এর ওজন হচ্ছে 10 থেকে 12 গ্রাম। দেখবেন ভাইয়া, লক্ষ্য করবেন, গ্রাম, কেজি না কিন্তু ভাইয়া, 10 থেকে 12 গ্রাম। এখন ভাইয়া লক্ষ্য করেন এই যে শুক্রাশয়, এই শুক্রাশয় আমি বললাম কিসের মধ্যে থাকে? যে থলে বা চামড়ার ভিতরে থাকে সেটা হচ্ছে কি ভাইয়া? স্ক্রোটাম। একটু মনে রাখবেন ভাইয়া, স্ক্রোটাম যে হচ্ছে আপনার শুক্রাশয় ধারণ করে, স্ক্রোটাম এই শুক্রাশয় ধারণ করার জন্য কিন্তু আপনার কি করে? এই শুক্রাশয়টাকে কিন্তু আপনার ঠান্ডা রাখে, ঠিক আছে? স্ক্রোটামের যে ভিতরে, স্ক্রোটামের ভিতরে শুক্রাশয় থাকে, শুক্রাশয়গুলোর যে তাপমাত্রা হয়, স্ক্রোটামের ভিতরে যে তাপমাত্রাটা হয় সেটা হচ্ছে সাধারণত হচ্ছে আপনার বডি টেম্পারেচারের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম হয় ভাইয়া। কি তাহলে কথাটা বলেছি? মনে করেন ভাই আপনার বডি টেম্পারেচার কত? আপনার যে বডি টেম্পারেচার, আপনার বডি টেম্পারেচার থাকে হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনার যে স্ক্রোটাম, এই স্ক্রোটামের ভিতরের তাপমাত্রা থাকে হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি কম, তার মানে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। কেন থাকে ভাইয়া? শুক্রাশয়কে সতেজ রাখার জন্য, শুক্রাশয় যাতে হচ্ছে শুক্রাণু তৈরি করতে পারে ঠিক মতো এবং শুক্রাণুগুলো যেন সতেজ থাকে, এই জন্যই হচ্ছে আপনার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কম থাকে। এখন ভাইয়া তাহলে লক্ষ্য করেন আমরা কি করেছি, আমরা বলতেছি হচ্ছে শুক্রাশয় হচ্ছে প্রধান জননাঙ্গ, এছাড়া হচ্ছে ওজনটা হচ্ছে 10 থেকে 12 গ্রাম। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টেও আপনার কাজে লাগবে।
এখন ভাইয়া এই যে শুক্রাশয়, প্রতিটা জিনিসই, শুক্রাশয় যেহেতু একটা অঙ্গ, প্রতিটা অঙ্গেরই কিন্তু একটা নিজস্ব আবরণী থাকে। তাহলে শুক্রাশয়ের যে আবরণ, শুক্রাশয়ের আবরণকে বলা হয় কি ভাইয়া? মেসোরকিয়াম। মেসোরকিয়াম, মেসোরকিয়াম। আমি ভাই 3 বার উচ্চারণ করেছি, কারণ খুবই ইম্পর্টেন্ট, মাথার মধ্যে ঢুকায় রাখেন। শুক্রাশয়ের আবরণীকে বলা হয় মেসোরকিয়াম। ভাই আমরা জানি হৃৎপিণ্ডের যে আবরণী আছে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপরে ভাই অস্থির যে আবরণী আছে পেরিঅস্টিয়াম। তারপরে ভাইয়া হচ্ছে তরুণাস্থির যে কাভারিংস বা হচ্ছে আবরণী আছে সেটাকে বলে পেরিকন্ড্রিয়াম। তেমনি আপনার যে শুক্রাশয়, শুক্রাশয়ের কাভারিং বা পর্দাকে বা আবরণীকে বলা হয় মেসোরকিয়াম। এই মেসোরকিয়াম ভাই একটা ত্রিস্তরীয় আবরণী। মেসোরকিয়াম হচ্ছে ভাই একটা ত্রিস্তরীয় আবরণী। ত্রিস্তরীয় আবরণীর বাইরের যে সাইড, বাইরের সাইড যে দিকটা থাকে সে দিকটাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। বাইরের সাইডকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। মধ্যবর্তী সাইডকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া। আর হচ্ছে একদম লাস্টের যেটা একদম ভিতরের সাইড সেটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলাসা টেস্টিস। তার মানে হচ্ছে ভাইয়া এইটা হচ্ছে সবচেয়ে বাইরের সাইড, এটা হচ্ছে বাইরের সাইড, ঠিক আছে ভাইয়া। তার মানে হচ্ছে ভ্যাজাইনালিস যেটা সেটা হচ্ছে বাইরের, অ্যালবুজিনিয়া হচ্ছে ভাইয়া হচ্ছে মধ্যবর্তী, আর হচ্ছে আমাদের হচ্ছে ভাস্কুলাসা টেস্টিস হচ্ছে একদম অন্তর্বর্তী সাইড। তাহলে ভাই একটু লক্ষ্য করবেন, এখান থেকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয় হচ্ছে মুখ্য জননাঙ্গ। এইটা হচ্ছে 10 থেকে 12 গ্রামের ওজন, এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার প্রায়, এবং এটা একটা ত্রিস্তরীয় আবরণ দ্বারা আবৃত থাকে যার নাম মেসোরকিয়াম। এটা হচ্ছে পেরিটোনিয়াল টাইপের বা পেরিটোনিয়াল নামক পর্দা, ঠিক আছে। সো ভাইয়া যদি আপনাকে পরীক্ষায় আসে শুক্রাশয় সম্বন্ধে লেখো, শুক্রাশয় সম্বন্ধে আপনি একটু লিখতে পারবেন। এবং শুক্রাশয়ের গঠনটা এখানে দেখানো হয়েছে, আপনি জাস্ট একটু শুক্রাশয়ের গঠনটা এখান থেকে দেখবেন তাহলেই হবে। এখন আসেন ভাইয়া আমরা হচ্ছে শুক্রাশয় কি কি থাকে এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস শুক্রাশয়। শুক্রাশয় দেখবেন আপনারা যখন বই পড়বেন শুক্রাশয়ে অনেক জিনিস আছে যেগুলো আপনি কিছুই বুঝতেছেন না ভাইয়া। তাহলে শুক্রাশয়ের জিনিসগুলো ভাইয়া একটু আমরা বুঝার চেষ্টা করি, শুক্রাশয় ভাইয়া আসলে কি কি আছে। ভাইয়া শুক্রাশয়ে 5টা জিনিস দেখা যায়। 1 নাম্বার শুক্রাশয়ে যেটা দেখা যায় লোবিউল টেস্টিস, 2 সেমিনিফেরাস নালিকা, 3 রেটি টেস্টিস, 4 ভাসা ইফারেন্সিয়া এবং 5 জার্মিনাল এপিথেলিয়াম সেল বা জার্মিনাল এপিথেলিয়াম কোষ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। এটা না থাকলে আপনার কিন্তু শুক্রাণু তৈরি হতো না। যাই হোক আমরা হচ্ছে একটু একটা একটা করে বলবো। দেখেন ভাইয়া যে লোবিউল টেস্টিস এটা কি জিনিস ভাইয়া? শুক্রাশয়ে কিছু ফাঁকা ফাঁকা জায়গা দেখা যায়, শুক্রাশয়ের লোবিউল, ঠিক আছে। এই ছোট 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 খণ্ড বা ফাঁকা জায়গাকে বলা হচ্ছে কি লোবিউল টেস্টিস। এই ছোট ছোট খণ্ড সাধারণত 240 থেকে 250টা খণ্ড বা স্থান আমার শুক্রাশয়ে দেখা যায়। তাহলে প্রতিটি শুক্রাশয়ে, আমরা জানি শুক্রাশয়ের সংখ্যা মানবদেহে কয়টা? 2টা। তাহলে হচ্ছে এই 2টায় প্রতিটি শুক্রাশয়ে আপনার 240 থেকে 250টি আপনার লোবিউল দেখা যায়। এই লোবিউলগুলো আবার কি হয় ভাইয়া? এই লোবিউলগুলো হচ্ছে আপনার সেমিনিফেরাস নালিকা তৈরি করে। সেমিনিফেরাস নালিকা আমি এখানে স্টার নোট দিয়ে লিখে দিয়েছি, স্টার দিয়ে লিখে দিচ্ছি। শুক্রাশয়ের গঠনতন্ত্র এবং কার্যগত একক। তাহলে ভাইয়া প্রতিটি জিনিসেরই হচ্ছে একটা কার্যগত একক থাকে। যেমন ভাইয়া জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে আপনার কোষ, স্নায়ুটিস্যুর গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে ভাইয়া নিউরন, তেমনি হচ্ছে ভাইয়া এই শুক্রাশয়ের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে সেমিনিফেরাস নালিকা। একটা শুক্রাশয়ে 1000-এর উপরে 1000+ সেমিনিফেরাস নালিকা পাওয়া যায়। তাহলে ভাইয়া আমার কি থাকলো? প্রথমে থাকলো হচ্ছে কিছু স্থান বা ফাঁকা জায়গা বা হচ্ছে গহ্বরের মতো স্থান যেগুলোকে আপনার লোবিউল টেস্টিস বলা হচ্ছে। এখন এরপরে কি আছে ভাইয়া? 1000 নালিকা আছে ভাইয়া, সূক্ষ্ম নালিকা। এই সূক্ষ্ম নালিকাগুলো নিয়েই হচ্ছে আপনার শুক্রাশয় গঠন হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এছাড়া সেমিনিফেরাস নালিকাগুলো যে জায়গায় একসাথে মিলে উন্মুক্ত হয়েছে,
যে জায়গায় সেমিনিফেরাস নালিকাগুলো একসাথে মিলে উন্মুক্ত হয়েছে সেই জায়গাকে বলা হচ্ছে রেটি টেস্টিস। তার মানে মনে করেন ভাইয়া এই যে সেমিনিফেরাস নালিকাগুলো, অনেকগুলো সেমিনিফেরাস নালিকা এসে যে জায়গায় উন্মুক্ত হয়েছে ভাইয়া, ধরেন এই জায়গায় উন্মুক্ত হয়েছে, এই জায়গায় উন্মুক্ত হয়ে জালিকাকার অংশ তৈরি করেছে, এই জায়গাটাকে বলা হচ্ছে ভাইয়া কি রেটি টেস্টিস। রেটি টেস্টিস আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য ভাইয়া, মনে করেন এগুলো হচ্ছে সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস টিউব। এই সেমিনিফেরাস নালিকাগুলো একসাথে এসে যে জায়গায় হচ্ছে জালিকাকার অংশ তৈরি করেছে একসাথে মিলিত হয়ে, এই অংশটাকে বলা হচ্ছে ভাইয়া রেটি টেস্টিস। এরপরে ভাইয়া এই রেটি টেস্টিস থেকে আবার যেটা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। তার মানে ভাইয়া যদি আমরা একটু সংক্ষেপে লিখতে চাই তাহলে হচ্ছে একটু দেখবেন, এখানে আপনারা দেখবেন আপনাদের সংক্ষেপে লিখে দিচ্ছি সেমিনিফেরাস টিউব বা সেমিনিফেরাস নালিকা গঠন করেছে কি রেটি টেস্টিস। আর এই রেটি টেস্টিস থেকে কি গঠন হয়েছে ভাইয়া আপনার ভাসা ইফারেন্সিয়া। তাহলে ভাইয়া এই যে আমি আপনাকে যে ফ্লোচার্টটা লিখে দিলাম এটা একটু মনে রাখবেন, আমি একদম সংক্ষেপে লিখে দিলাম সেমিনিফেরাস নালিকা থেকে হচ্ছে আপনার তৈরি হচ্ছে রেটি টেস্টিস, রেটি টেস্টিস থেকে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। এখন ভাইয়া এই ভাসা ইফারেন্সিয়ার দৈর্ঘ্য হচ্ছে 4 থেকে 6 মিলিমিটার। এখানে ভাই এটা এমসিকিউ আসে, ভাসা ইফারেন্সিয়ার দৈর্ঘ্য কত? ভাসা ইফারেন্সিয়ার দৈর্ঘ্য হচ্ছে 4 থেকে 6 মিলিমিটার। এরপরে ভাইয়া যেটা রয়েছে সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম কোষ। পুরো এপিথেলিয়াম কোষ আমরা জানি হচ্ছে এপিথেলিয়াম কোষ হচ্ছে আবরণ তৈরি করে, তার মানে শুক্রাশয়ের মধ্যে যে প্রাচীরে যে কোষ আছে সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম কোষ। এই জার্মিনাল এপিথেলিয়াম কোষ থেকেই কিন্তু আসলে জনন মাতৃকোষ তৈরি হয়। এই জনন মাতৃকোষ থেকেই জনন কোষ বা শুক্রাণু তৈরি হয়েছে। তার মানে জার্মিনাল এপিথেলিয়াম কোষ হচ্ছে আপনার যদি 1000টা থাকে বা 2000টা থাকে, 1000 বা 2000 জার্মিনাল এপিথেলিয়াম কোষে কিন্তু আপনার হচ্ছে শুক্রাণু গঠন করবে না। এই যে জার্মিনাল এপিথেলিয়াম কোষের মধ্যে কিছু কিছু কোষ হচ্ছে আপনার মাতৃকোষ হবে। মাতৃকোষ হওয়ার পরে ওই কোষের মধ্যে যখন হচ্ছে মিওসিস ঘটবে তখনই কিন্তু আপনার এই জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো মাতৃকোষে পরিণত হওয়ার পরে ওই যেগুলোতে মিওসিস ঘটবে ওই কোষগুলাই কেবল জনন কোষ বা শুক্রাণু তৈরি করতে পারবে। তো এগুলো নিয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করব। তার মানে শুক্রাশয়ে আমার 5টা জিনিস থাকে, লবিউল থাকে, সেমিনিফেরাস নালিকা থাকে যাকে শুক্রাশয়ের গাঠনিক এবং কার্যিক একক বলা হয়। এই সেমিনিফেরাস নালিকাগুলো রেটি টেস্টিস গঠন করে, রেটি টেস্টিস হচ্ছে ভাসা ইফারেন্সিয়া গঠন করে এবং এগুলো মিলেই হচ্ছে শুক্রাশয়। এছাড়া শুক্রাশয়ের প্রাচীরে যে বিশেষ কোষ দেখা যায় যাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম কোষ। আপনারা একটা নোট লিখবেন, নোটটা কি লিখবেন ভাইয়া? নোটটা এরকম, তাহলে ভাইয়া আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে। এই যে সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকা, এই সেমিনিফেরাস নালিকাগুলো আপনার কি গঠন করলো? রেটি টেস্টিস, যেটা আমি হচ্ছে লিখে দিয়েছিলাম আপনাকে, রেটি টেস্টিস এগুলা গঠন করলো ভাসা ইফারেনশিয়া। এখন ভাইয়া এই ছাড়া এটা হচ্ছে কি ভাইয়া স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট একক। এছাড়াও আমার কি থাকে? জার্মিনাল এপিথেলিয়াম কোষ থাকে। ভাইয়া লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে একটা ফ্লোচার্টের মতো পড়তেছি, জার্মিনাল এপিথেলিয়াম কোষ। এই জার্মিনাল এপিথেলিয়াম কোষের বাইরেও আমাদের একটা কোষ পাওয়া যায় যার নাম হচ্ছে কি সারটলি কোষ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সারটলি কোষ। এইটা কি জিনিস ভাইয়া? লক্ষ্য করেন এই যে জার্মিনাল এপিথেলিয়াম কোষ, এই জার্মিনাল এপিথেলিয়াম কোষের মাঝে মাঝে জার্মিনাল এপিথেলিয়াম কোষ, এখানেও কি জার্মিনাল এপিথেলিয়াম কোষ, জার্মিনাল এপিথেলিয়াম কোষ। এই জার্মিনাল এপিথেলিয়াম কোষের মধ্যে কি হয় ভাইয়া? এই জার্মিনাল এপিথেলিয়াম কোষ, এই জার্মিনাল এপিথেলিয়াম কোষ হচ্ছে আমার জনন মাতৃকোষ তৈরি করে, জনন মাতৃ
মাতৃকোষ তৈরি করে। জার্মিনাল এপিথেলিয়াম কোষ আমার কি করে? জনন মাতৃকোষ তৈরি করে। তাহলে সকল জার্মিনাল এপিথেলিয়াম কোষ কিন্তু জনন মাতৃকোষ তৈরি করতে পারে না। এই জনন মাতৃকোষগুলো হচ্ছে ভাই ডিপ্লয়েড হয়। এখন এই জনন মাতৃকোষে ভাই কি হয়? মিওসিস হয়। মিওসিস হওয়ার ফলে আমার হচ্ছে জনন মাতৃকোষ থেকে আসলে ভাইয়া জনন কোষ তৈরি হয়। এই জনন কোষগুলো হ্যাপ্লয়েড, কারণ আমরা জানি মিওসিস প্রক্রিয়া একটি হ্রাসমূলক কোষ বিভাজন। এই হ্রাসমূলক কোষ বিভাজনে হচ্ছে আমার হচ্ছে যে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যায় পরিণত হয়। এইটা হচ্ছে আমার মিওসিস হয়ে আমার কি হচ্ছে? জনন কোষ হচ্ছে, জনন কোষ এন হয়ে যাচ্ছে। আসলে ভাই জনন কোষগুলোই হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। এগুলোই হচ্ছে কি ভাইয়া? স্পার্ম বা শুক্রাণু। এখন ভাই স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষের জার্মিনাল এপিথেলিয়ামের মাঝে, জার্মিনাল এপিথেলিয়াম কোষের মাঝে, দুইটা জার্মিনাল এপিথেলিয়াম কোষের মাঝে একটা করে বিশেষ কোষ দেখা যায় যাকে বলা হয় সার্টলি কোষ। এই যে সার্টলি কোষটা ভাইয়া, এটা কি জিনিস ভাইয়া? সার্টলি কোষ। এই সার্টলি কোষ কেন গুরুত্বপূর্ণ? এই সার্টলি কোষ ডাইরেক্ট মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে, সার্টলি কোষের ডাইরেক্ট মিওসিস হয় এবং মিওসিসের মাধ্যমে ভাইয়া ডাইরেক্ট জনন কোষ বা শুক্রাণু তৈরি করতে পারে। তার মানে ভাইয়া এই যে জার্মিনাল এপিথেলিয়াম কোষের মধ্যে যে জনন মাতৃকোষ হবে, তারপরে জনন কোষ হবে, একটা দীর্ঘ পর্যায়। সার্টলি কোষ কিন্তু ভাই দীর্ঘ পর্যায়টা হচ্ছে ধারণ করে না। সার্টলি কোষ থেকে ডাইরেক্ট মিওসিস হয়ে জনন কোষ হয়ে যেতে পারে। তবে সার্টলি কোষগুলা ডাইরেক্ট বা সরাসরি মাতৃকোষ হিসেবে গ্রহণযোগ্য। তাই বলা হয় সার্টলি কোষ থেকে শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, তাহলে শুক্রাণু তৈরির হচ্ছে প্রধান কোষ হিসেবে এই সার্টলি কোষকে ধারণা করা হয়। এবং এই সার্টলি কোষকে প্রভাবিত করে যে এনজাইম, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। তাই বলা হয় টেস্টোস্টেরন হচ্ছে মানবদের প্রধান যৌন হরমোন বা প্রজননতন্ত্রের, পুরুষ প্রজননতন্ত্রের প্রধান হরমোন। তাহলে ভাইয়া আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝালাম, এই যে পুরো জিনিসটা, তাহলে লক্ষ্য করেন ভাইয়া, এই যে পুরো জিনিসটা আমরা যে বুঝালাম, এখন এই পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে ভাইয়া আপনার এই জিনিসটা নিয়েই কিন্তু সেমিনিফেরাস নালিকা থেকে রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, আর এই সবগুলো মিলে হচ্ছে কি ভাইয়া আপনার শুক্রাশয়। তাহলে এইভাবেই হচ্ছে আসলে শুক্রাশয়টা তৈরি হয়েছে। তাহলে শুক্রাশয়ের প্রাচীরে এই কোষগুলো আছে, এই কোষগুলো থেকে হচ্ছে সেমিনিফেরাস নালিকা তৈরি হয়েছে। সেমিনিফেরাস নালিকা হচ্ছে একক, এটা থেকে রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, সবগুলো মিলে শুক্রাশয়। আর এই শুক্রাশয়ের যে পর্দা, এই শুক্রাশয়ের আবরণীকে বলা হয় মেসোরকিয়াম। মেসোরকিয়াম পর্দা। তাহলে ভাই দেখেন একটা স্লাইডে আপনার পুরো পড়াটা কিন্তু ভাই গুছানো হয়ে গেল। তাহলে আমি আপনাকে যেভাবে হচ্ছে ডিজাইন করে দিয়েছি, একটু আপনি কষ্ট করে এগুলো হচ্ছে নোট ডাউন করে রাখবেন। তার মানে আপনার যে শুক্রাশয় কী জিনিস, প্রজননতন্ত্র হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র কী কী আছে, এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাইয়া আমার পুরুষ প্রজননতন্ত্রের মুখ্য বিষয়ের পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আনুষঙ্গিক অঙ্গ। আনুষঙ্গিক অঙ্গ আপনাদের আমি বোঝাতে চেয়েছিলাম, এই ছবি দেখে বুঝাবো। তাহলে দেখেন আনুষঙ্গিক অঙ্গের হচ্ছে প্রথমেই আছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস হচ্ছে ভাইয়া কী জিনিস, খুবই মনে রাখবেন। এপিডিডাইমিস হচ্ছে ভাইয়া একটা কমা আকৃতির অংশ, কমা। তাহলে ভাইয়া কমা আকৃতির অংশ কোনটি? পুরুষ প্রজননতন্ত্রে এপিডিডাইমিস, যা শুক্রাশয়ের উপরে অবস্থান করে। এই যে এপিডিডাইমিস, এই এপিডিডাইমিস হচ্ছে মেইন কাজটা হচ্ছে শুক্রাণুর পুষ্টি পদার্থ, এই যে পুষ্টি পদার্থ, শুক্রাণুর পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুকে সতেজ রাখা। তাহলে ভাই শুক্রাণুকে সতেজ রাখে কে? শুক্রাণুকে সতেজ রাখে হচ্ছে ভাইয়া এপিডিডাইমিস। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, পরীক্ষায় আসে। শুক্রাণুকে সতেজ রাখে কে? শুক্রাণুকে সতেজ রাখে হচ্ছে ভাইয়া এপিডিডাইমিস। কিভাবে সতেজ রাখে? পুষ্টি পদার্থ ক্ষরণ করে। এবং এই এপিডিডাইমিসের মধ্যে শুক্রাণু প্রায় 1 মাস সঞ্চিত থাকতে পারে। তাহলে ভাইয়া পরীক্ষা যদি আসে যে আপনার কোথায় শুক্রাণু 1 মাস সঞ্চিত থাকতে পারে,
এপিডিডাইমিসের মধ্যে ভাইয়া এই জায়গার মধ্যে ভাইয়া শুক্রাশয়ের উপরে যে জায়গাটা আছে, শুক্রাশয় থেকে জাস্ট হচ্ছে আমার শুক্রাণুটা তৈরি হয়ে এখান থেকে এখানে চলে যায় এবং এখানে গিয়ে 1 মাস তারা থাকতে পারে। এই 1 মাসের পুষ্টি কে দেয়? এই এপিডিডাইমিস নিজে ওদেরকে যোগান দেয়। এরপরে ভাইয়া যেটা রয়েছে 2 নাম্বার, সেটা হচ্ছে ভাইয়া ভাস ডিফারেন্স বা শুক্রনালী। আমরা বলেছিলাম ভাইয়া এই যে আপনার এপিডিডাইমিস বের হয়ে যে নালী তৈরি করেছে, এই যে নালী, এই পেঁচানো নালী হচ্ছে কি ভাস ডিফারেন্স। তার মানে ভাইয়া লক্ষ্য করেন, এই যে এপিডিডাইমিস এসে আপনার একটা পেঁচানো একটা নালী মতো সৃষ্টি করেছে, এই নালীটাকে বলা হয় ভাস ডিফারেন্স বা শুক্র নালী। এখন ভাইয়া এই যে ভাস ডিফারেন্স, এইটা প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার ভাইয়া লম্বা হয়ে থাকে। পরীক্ষায় আসে এটার আকৃতি কত, আপনি খালি মনে রাখবেন, এটা এমসিকিউর জন্য তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য তথ্যটা কি গুরুত্বপূর্ণ ভাইয়া? আকৃতিটা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, নালীর নাম কি? শুক্রনালী বা ভাস ডিফারেন্স। এখন ভাইয়া এর কাজ হচ্ছে কি, দেখেন কাজটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা। তাহলে ভাইয়া সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করে কে? দেখেন ভাইয়া একটু সঙ্গম নিয়ে কথাবার্তা বলি। ইন্টারকোর্স বা সঙ্গম, এটি যখন একটি পুরুষ একটি নারীর সাথে মিলিত হয় তখন কিন্তু এই সঙ্গমের সময়টা খুবই কম সময় থাকে। সাধারণত একটা প্রপার ওয়েতে একটি মিলন বা ইন্টারকোর্সের টাইম হচ্ছে 1 থেকে 3 মিনিট। তাহলে ভাইয়া এই যে 1 থেকে 3 মিনিটের মধ্যে যখন হচ্ছে মিলন বা সঙ্গমটা হয়, তখন হচ্ছে দ্রুত যাতে শুক্রাণুটা আপনার ক্ষেপণনালী বা হচ্ছে আপনার শিশ্ন দিয়ে হচ্ছে নারী দেহে প্রবেশ করতে পারে, এই যে দ্রুততার সহিত কাজটা, এই যে এই বেগটা হচ্ছে আপনার কে দেয়? এই ভাস ডিফারেন্স আপনাকে প্রোভাইড করে। তার মানে দ্রুত শুক্রাণু পরিবহনের কাজটা করে হচ্ছে শুক্রনালী বা ভাস ডিফারেন্স। তাহলে ভাই এগুলো হচ্ছে আসলে আপনার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি যেগুলো আপনাকে মার্ক করে দিচ্ছি সেগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে পড়বেন। তাহলে ভাই আমার প্রথমে গেল হচ্ছে শুক্রাশয়, এরপরে গেল এপিডিডাইমিস, এরপরে ভাস ডিফারেন্স। এরপরে ভাই একটু যদি আমরা লক্ষ্য করি, আমরা লক্ষ্য করব হচ্ছে ভাইয়া আর কি আছে ভাইয়া? সেমিনাল ভেসিকল। লক্ষ্য করেন ভাইয়া, আমরা বলতে চেয়েছিলাম যে আমরা এখান থেকে যদি একটু ক্লিয়ার করি, যে আমরা বলেছিলাম যে শুক্রাশয় হচ্ছে প্রধান অংশ, শুক্রাশয়ের পরে হচ্ছে শুক্রাশয় যে থলেতে থাকে সেটা হচ্ছে ভাইয়া স্ক্রোটাম। এরপরে ভাইয়া এই স্ক্রোটামের ভিতরে শুক্রাশয়ে যে তাপমাত্রায় থাকে সে তাপমাত্রা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি কম হয়। এরপরে ভাইয়া এই শুক্রাশয়ের থেকে এই যে আপনার নালীটা উঠে গেছে, এই যে নালীটা, এই নালীটা হচ্ছে ভাইয়া ভাস ডিফারেন্স। এরপরে ভাইয়া এই ভাস ডিফারেন্স হচ্ছে পেঁচিয়ে যে অংশ তৈরি করেছে, এই থলে আকৃতির অংশ হচ্ছে সেমিনাল ভেসিকল। তাহলে ভাইয়া আমরা এখন সেমিনাল ভেসিকলে আছি। বলেছিলাম যে সেমিনাল ভেসিকল হচ্ছে ভাস ডিফারেন্স আমার সামনের দিকে প্রবাহিত হয়ে যে থলে আকৃতির অংশ তৈরি করে সেটা হচ্ছে আপনার সেমিনাল ভেসিকল। এই যে সেমিনাল ভেসিকল সাধারণত এটা এক জোড়া অংশ। তার মানে এক জোড়া মানে কয়টা ভাইয়া? 2টা। পরীক্ষা যদি আসে সেমিনাল ভেসিকলের সংখ্যা কত? সেমিনাল ভেসিকল হচ্ছে এক জোড়া বা 2টি। এইটা একটি আঙুলের মতো কোঁচকানো থলিকাকার অংশ, তার মানে হচ্ছে এটা একটি থলে অংশ। তাহলে ভাইয়া কাজ কি? ভেরি ইম্পর্টেন্ট, সিমেন। এই যে সিমেন্ট তৈরি হবে, সিমেন্ট তৈরির জন্য প্রচুর পরিমাণে তরল পদার্থ সিক্রেট করে। ভাইয়া সিমেন্ট আসলে জিনিসটা কি? সিমেন্ট হচ্ছে বীর্য রস। এই যে ভাইয়া আপনার শুক্রাণুর সাথে কিছু পিচ্ছিল মিউসিলেজ বা মিউকাসের মতো তরল পদার্থ মিশে যে অংশটি তৈরি হয় সেটি হচ্ছে বীর্য বা বীর্য রস, বা যেটাকে ইংরেজিতে বলা হয় সিমেন্ট। এই সিমেন্ট তৈরি করে যে জিনিসটা সেটাই হচ্ছে এই থলিটা। এই থলিটাই হচ্ছে আপনার সিমেন্ট তৈরি করে, তাই এই থলিটার নাম হচ্ছে সেমিনাল। ঠিক আছে, সিমেন্ট থেকে সেমিনাল কথাটা আসছে। তাহলে সেমিনাল ভেসিকল থেকে সিমেন্ট তৈরি হয়, খুবই গুরুত্বপূর্ণ। সিমেন্টকে তৈরি করে? সিমেন্ট তৈরি করে হচ্ছে সেমিনাল ভেসিকল। এরপরে এই সিমেন্টে ফ্রুক্টোজ
ফ্রুক্টোজের যোগান দেয় হচ্ছে সুইমিনাল ভেসিকল। ফ্রুক্টোজ যোগান দিলে শুক্রাণু হচ্ছে আসলে শক্তি পায় চলাচলের জন্য। তাহলে ভাইয়া এই যে শুক্রাণু আমরা জানি সচল, শুক্রাণুটা সচল হওয়ার জন্য যে শক্তিটা অর্জন করে, সে অর্জন করেই হচ্ছে ভাইয়া কোথা থেকে? এই সেমিনাল ভেসিকল থেকে। তাহলে ভাই সেমিনাল ভেসিকলের দুইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। একটা হচ্ছে আপনার সিমেন্ট তৈরি করা, আর একটা শুক্রাণুর যে শক্তিটা যোগান দেওয়ার জন্য ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজটাকে আপনার ক্ষরণ করে দেওয়া। এখন ভাই এরপর আছে ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী হচ্ছে, খালি একটু মনে রাখবেন যে ক্ষেপণ নালী হচ্ছে দৈর্ঘ্য 19 মিলিমিটার, তাহলে মনে থাকবে। এই ক্ষেপণ নালীর মাধ্যমে শুক্রাণু হচ্ছে কোথায় যায়? ইউরেথ্রায় প্রবেশ করে, ইউরেথ্রা বা মূত্রনালীতে প্রবেশ করে। এই যে নালীটা চলে গেছে, এই নালীটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী, ইউরেথ্রা বা মূত্রনালী। এই ইউরেথ্রা বা মূত্রনালীটা হচ্ছে আপনার পেনিসের অংশে রয়েছে বা শিশ্নের অংশ রয়েছে। আর শিশ্নের একদম শিশ্নর যে হচ্ছে মাথাটা, সেটা মুন্ডিটা, সেটাকে বলতেছে হচ্ছে গ্লাস পেনিস। এখন ভাই একটু মনে রাখেন, এই যে আপনার গ্লাস পেনিস শিশ্ন, এই যে আপনার পেনিসের যে পিছনের দিকে বর্ধিত অংশ গিয়ে যে অংশের সাথে মিলিত হয়েছে, সেটাই কিন্তু আসলে ভাইয়া আপনার এই জায়গাটায় এখানে একটি গ্রন্থি আছে, আর এই জায়গার ঠিক উপরে আপনার আরেকটি গ্রন্থি আছে। এই গ্রন্থিটাকে বলে প্রোস্টেট গ্রন্থি। আর এই জায়গায় যে ছোট গ্রন্থিটা আছে, সেটাই হচ্ছে কাউপারের গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। এখন ভাইয়া ইউরেথ্রা বা মূত্রনালী, এইটা হচ্ছে খুবই মনে রাখবেন যে রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্রের সাধারণ নালী কোনটা? রেচনতন্ত্র বা প্রজননতন্ত্রের সাধারণ নালী হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। মূত্রনালী বা ইউরেথ্রা হচ্ছে কি আপনার রেচনতন্ত্র বা প্রজননতন্ত্রের সাধারণ নালী, যা দৈর্ঘ্যে 20 সেন্টিমিটার হয়। এই যে সাধারণত পুরুষদের ইউরেথ্রাটা বা মূত্রনালীটা বেশি হয়, 20 থেকে 25 সেন্টিমিটার হয়। এইটা যদি হচ্ছে বাড়ে বা কমে, এটার জন্য কিন্তু আপনার পেনিসের সাইজের একটা ব্যাপার বৃদ্ধি বা হ্রাস পায়। কিন্তু নারীদের দেহে ইউরেথ্রা সাধারণত 3.5 থেকে 4 সেন্টিমিটার হয়। হ্যাঁ, 3.5 থেকে 4 সেন্টিমিটার হয়। নারীদের দেহে হচ্ছে মূত্রনালী থাকে, এটা খুবই ছোট থাকে, 3.5 থেকে 4 সেন্টিমিটার হয়। ঠিক আছে, সাধারণত এই নালীর মাধ্যমেই হচ্ছে কি, এই নালীর মাধ্যমে বীর্য হচ্ছে বাইরে স্খলিত হয় এবং মূত্র নিষ্কাশিত হয়। যেহেতু এটা একটা সাধারণ নালী, যে নালীতে রেচন দ্রব্য হচ্ছে নিষ্কাশিত হয়, রেচন পদার্থ নিষ্কাশিত হয়, আবার হচ্ছে বীর্য বাইরে স্খলিত হয়। তার মানে ভাই লক্ষ্য করেন, এই সব জিনিসের পরে আমরা যদি আরেকটু সামনে আগাই, যে আমাদের কি আছে? স্ক্রোটাম বা অন্ডথলি। আমরা কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে আমাদের শুক্রাশয় হচ্ছে কয়টা ভাইয়া? আমাদের শুক্রাশয় 2টা, আর এই 2টা শুক্রাশয়কে যে চামড়া দ্বারা আবৃত করে রাখে যে অংশটা, সেটাকেই বলা হচ্ছে ভাইয়া কি? স্ক্রোটাম। এই যে স্ক্রোটাম, এই স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহের তাপমাত্রা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি কি হয় ভাইয়া? কম থাকে। অলরেডি আমরা বলে এসেছি এটা। এবং এটা হচ্ছে শুক্রাণু উৎপাদনের জন্য অনুকূল তাপমাত্রা, হ্যাঁ, অনুকূল তাপমাত্রা প্রদান করে। এরপরে ভাইয়া শিশ্ন হচ্ছে ভাইয়া সাধারণত 2 ধরনের ইরেকটাইল টিস্যু দ্বারা তৈরি হয়েছে। এখন ভাইয়া এই যে শিশ্নের অগ্রভাগকে কি বলা হয়? গ্লাস পেনিস বলা হয়। অলরেডি ভাইয়া আমরা এটা পড়ে আসছি, শিশ্নের অগ্রভাগকে গ্লাস পেনিস বলা হয়। এবং হচ্ছে ভাইয়া এই গ্লাস পেনিসে যে চামড়া থাকে, তাকে প্রিপিউস বা হচ্ছে প্রোপিউস বলা হয়। সাধারণত মুসলমানের সময় এই অংশটি কেটে ফেলা হয়। তাহলে ভাই এই তথ্যগুলো কিন্তু আমরা আগেই আপনাকে দিয়ে দিয়েছি। তাহলে ভাই তথ্যগুলো হচ্ছে আমরা একটু মিলাই নিব, তাহলেই আমাদের পড়াটা গুছানো হয়ে যাবে। এখন ভাই একটু লক্ষ্য করেন, আরও হচ্ছে আমাদের রয়েছে কি, আমাদের আরও আছে প্রোস্টেট গ্রন্থি এবং বাল্বো ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি। এই যে প্রোস্টেট গ্রন্থির আকৃতি কীরকম? নাশপাতি আকৃতির। এবং সংখ্যায় কয়টি? সংখ্যায় একটি। মনে রাখবেন, প্রোস্টেট গ্রন্থি সংখ্যায় একটি। এই প্রোস্টেট গ্রন্থি খুবই গুরুত্বপূর্ণ, এবং আবার এটা আবার একই সাথে কিন্তু আবার ভয়াবহ। কারণ কি দেখেন, এখন বর্তমানে পুরুষ প্রজননতন্ত্রে যে রোগটি হচ্ছে, সেটি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার। এই যে প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার, এটা কিন্তু প্রায় 50 বছরের উপরে
আপনার যে ব্যক্তিবর্গগুলো বাংলাদেশে রয়েছে এই ব্যক্তিবর্গের 23% আপনার এই প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রাখেন। এখন এটা একটা গবেষণা থেকে দেখা গেছে, আমি একটু গবেষণায় থাকি, আপনারা হয়তো বা অনেকেই জানেন। তো এই গবেষণা থেকে দেখা গেছে আমাদের বাংলাদেশের পুরুষদের মধ্যে একটা ঝুঁকি রয়ে গেছে, যে সকল পুরুষের বয়স 50 বছর বা তদূর্ধ্ব হয়েছে তাদের মধ্যে এই ঝুঁকিটা বেশি দেখা গেছে এবং 23% ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। সো সবাই হচ্ছে একটু নিজের মানে স্বাস্থ্যের যত্ন নেবেন, যাতে কোনো কারণে হচ্ছে আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণে আপনার যেন হচ্ছে এই গ্ল্যান্ড ক্যান্সারটা না হয়। সাধারণত হচ্ছে আপনার একটু হেলদি ডায়েট মেনটেন করবেন, আপনাদের হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজটা একটু বাড়ায় দিবেন। হ্যাঁ, যদি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ বা হচ্ছে ওয়াকিং, যেমন হচ্ছে সকালে উঠে একটু হাঁটবেন। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ যদি ভালো থাকে, আপনি যদি হচ্ছে দৈহিক কাঠামো ঠিক মতো হচ্ছে ধরে রাখতে পারেন, তখন হচ্ছে আপনার কিন্তু এই গ্ল্যান্ড ক্যান্সার, প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার হওয়ার চান্সটা একটু কমে যায়। সো একটু আপনাকে বলে দিলাম, এই প্রোস্টেট গ্ল্যান্ড নাশপাতি আকৃতির একটা গ্রন্থি এবং সংখ্যায় একটি। সাধারণত বীর্য রসের পরিমাণ বৃদ্ধি করাই হচ্ছে এর প্রধান কাজ। বীর্য রসের পরিমাণ, সাধারণত যে বীর্যটা নাড়ি থেকে স্খলিত হয়, এই বীর্য রসের পরিমাণ থাকে 1.5 থেকে 4 ml। সাধারণত বীর্য রসের পরিমাণ থেকে 1.5 থেকে 4 ml। এই যে 1.5 থেকে 4 ml, এই পরিমাণটা বৃদ্ধি করার কাজ করে হচ্ছে এই প্রোস্টেট গ্ল্যান্ড। এবং এই শুক্রাণুকে বেঁচে থাকতে খুবই 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 সহায়তা করে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। একটু মনে রাখবেন, এপিডিডাইমিস হচ্ছে কি করে, পুষ্টি দেয়। এবং এপিডিডাইমিস হচ্ছে 1 মাস ধরে হচ্ছে শুক্রাণু হচ্ছে সঞ্চয় থাকতে পারে, সঞ্চিত থাকতে পারে, কিন্তু শুক্রাণুকে বাঁচায় রাখে কে? বাঁচায় রাখে হচ্ছে আপনার প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থির ক্ষরণ দিয়েই হচ্ছে শুক্রাণু হচ্ছে বেঁচে থাকে। এরপরে হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থির সংখ্যা হচ্ছে 1 জোড়া। তার মানে এটা হচ্ছে একটি, আর এটা হচ্ছে কি ভাইয়া, 1 জোড়া। এবং এই যে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এটার আকৃতি হচ্ছে ভাইয়া মটর দানার মতো। আকৃতিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সাধারণত মিউকাস ক্ষরণ করে। এই মিউকাস ক্ষরণ করে দেখেই আমার যে হচ্ছে বীর্য রস, এটা একটা পিচ্ছিল হয়। এই যে বীর্য রস যে পিচ্ছিল হয়, পিচ্ছিল হওয়ার জন্য দায়ী হচ্ছে কাউপারের গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। তাহলে ভাই লক্ষ্য করেন, আমরা যে এই যে জিনিসগুলো পড়লাম, এই জিনিসগুলো যদি আমরা একটু ছকবদ্ধ করে পড়ে ফেলে, তাহলে আমাদের পড়াটা হয়ে গেল। আমরা কি করব, একটা ছক তৈরি করব। তাহলে দেখেন ভাইয়া, আপনাকে আমি যে তথ্যগুলো পড়াইছি এবং চিত্র সহকারে যে তথ্যগুলো বুঝাইছি, এই তথ্যগুলোকে আপনি ভাইয়া একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারেন এবং একটা ছকে আপনার পুরো পড়াই ভাইয়া কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ভাইয়া আমি আপনাকে একটা ছকের একটু ডেমো দেখাই। আপনি প্রথমেই হচ্ছে এখানে হচ্ছে কি করতে পারেন, আমি আপনাকে হচ্ছে যেমন হচ্ছে আপনার কি কি আছে অংশ, যে প্রধান জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, এরপরে কি ছিল, এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, ক্ষেপণ নালী, ইউরেথ্রা বা মূত্রনালী, বহিঃযৌনাঙ্গ, আর হচ্ছে গ্রন্থি। এগুলোই ছিল ভাইয়া। এখন এরপর আপনি কি করতে পারেন, প্রথম হচ্ছে অংশগুলো একটু মনে বাঁকা হলো, দাগটা না বাঁকা হলে হয়েছে। এখন এদের সংখ্যা, এদের আকৃতি, এরপরে এদের কাজ আর বিশেষ তথ্য, যদি কোনো তথ্য দরকার হয়। তাহলে ভাইয়া লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাকে পুরো জিনিসটাই করে দিয়েছি। তাহলে হচ্ছে অংশসমূহ সংখ্যা, আকৃতি,
প্রধান কাজ বিশেষ তথ্য। তার মানে ভাই একসাথে আপনার সকল কিছু পড়া হয়ে যাবে এক ছক থেকে। যেমন ভাই আপনি এখানে অংশগুলো কি লিখবেন, এক শুক্রাশয় কি হলো, শুক্রাশয়, শুক্রাশয় সংখ্যা কত, 2, ব্যাস ছেড়ে দেন। আকৃতি, আকৃতি আছে নাই, ছেড়ে দেন। প্রধান কাজ, প্রধান কাজ হচ্ছে শুক্রাণু তৈরি ও টেস্টোস্টেরন উৎপাদন। বিশেষ তথ্য আপনি লেখেন আবরণী মেসর কিয়াম, ব্র্যাকেটে লেখেন ত্রিস্তরী। মেসর কিয়াম হচ্ছে ত্রিস্তরী। তাহলে ভাই দেখেন আপনার কিন্তু হয়ে গেল, সংখ্যা হয়ে গেল, আকৃতি নাই, শেষ। এরপরে হচ্ছে আপনি এরকম ভাবে লেখেন এপি ডি ডাইমিস, এরপরে লেখেন সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল, ভাস ভাসা ডিফারেন্স, ক্ষেপণ নালী, ইউরেথ্রা, সাত বহি যৌনাঙ্গ। বহি যৌনাঙ্গের মধ্যে হচ্ছে ভাইয়া 1 নাম্বার হচ্ছে স্ক্রোটাম, 2 নাম্বার হচ্ছে শিশ্ন। ঠিক আছে, এরপরে হচ্ছে 8 নাম্বার লেখেন হচ্ছে গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, কাউপার এর গ্রন্থি, 1 নাম্বার 2 নাম্বার। এখানে হচ্ছে আপনার হচ্ছে প্রোস্টেট গ্রন্থির হচ্ছে সংখ্যা লেখা হচ্ছে যাবে, তাই না? প্রোস্টেট গ্রন্থির সংখ্যা হচ্ছে ভাই 1টা, মাথায় রাখবেন। কাউপার হচ্ছে 2টা বা 1 জোড়া। প্রোস্টেট গ্রন্থি হচ্ছে নাশপাতি আকৃতির, এটা হচ্ছে ভাই মটর দানার মতো। তাহলে আমি আপনাকে হচ্ছে কিছু জিনিস হচ্ছে তৈরি করে দিলাম, এখন আপনারা হচ্ছে কাজ, বিশেষ তথ্য এগুলো হচ্ছে আপনি লিখে পুরো ছকটা করে ফেলতে পারবেন। এটা হচ্ছে ভাইয়া অ্যাট এ গ্ল্যান্স। এগুলো আসলে ভাইয়া কিছু জিনিস আমি হচ্ছে ডিজেস রুল হিসেবে পড়াই। এগুলো হচ্ছে ভাই ডিজেস রুল। ডিজেস রুল হচ্ছে ভাইয়া আসলে কোনো রুল না, ডিজের আমার হচ্ছে নামের হচ্ছে সংক্ষিপ্ত ভার্সন, দেব জ্যোতি। তো এজন্য আমি হচ্ছে এরকমভাবে চার্ট করে আপনাদের হচ্ছে পড়াই দিলে এটা এক চার্টে আপনার সব কিছু গুছানো হয়ে যাবে। এজন্য আমি এটা ডিজেস রুল নামকরণ করছি আর কি। ঠিক আছে, সো ভাইয়া একটু মাথায় রাখবেন। দেখেন আমি হচ্ছে আপনাকে সুন্দর মতো কিছু জিনিস হচ্ছে এখানে করে দিলাম, জাস্ট এগুলো মাথায় রেখে আপনি হচ্ছে একটু যদি হচ্ছে পড়াশোনা করেন তাহলে হয়ে যাবে। এই চার্টটা আপনার বাড়ির কাজ আপনি করবেন। আমি চাইলে পুরোটাই পূরণ করতে পারি, আমি আপনাকে পুরোটাই হচ্ছে পড়াই দিছি। আগের প্রত্যেকটা স্লাইডে আমি যে আপনাকে 10টা 11টা স্লাইড পড়াইছি, এই 10টা 11টা স্লাইডে কিন্তু আমার পুরো জিনিসটা কমপ্লিট করে দেওয়া আছে। এখন এই 10টা 11টা স্লাইডের সামারি হচ্ছে আপনি এখানে একা করে পড়বেন। তাহলে ভাই লক্ষ্য করেন আমাদের হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রটা গুছানো হয়ে গেছে। এখন ভাই পুরুষ প্রজনন তন্ত্রে ভাই অনেকগুলো হরমোন আছে।
এই হরমোনগুলো পুরুষ প্রজননতন্ত্রের হচ্ছে বিভিন্ন যে অংশগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে, শুক্রাণু তৈরিতে ভূমিকা পালন করে, আপনার দেহের যে যৌনাঙ্গর যে হচ্ছে বৃদ্ধিতে ভূমিকা পালন করে, আরও অন্যান্য যে কাজ সে অন্যান্য কাজ করে। তো এই পুরুষ প্রজননতন্ত্রের হরমোনগুলোকে আমরা একটু সংক্ষেপে গুছিয়ে দেওয়ার আপনার চেষ্টা করেছি। তাহলে ভাইয়া এইটা একটু দেখেন, আমরা হচ্ছে এইভাবে গুছিয়ে দিয়েছি। আপনার হচ্ছে হরমোনগুলো হচ্ছে নাম কি, উৎস কোথা থেকে হচ্ছে খরিত হচ্ছে। আমরা জানি হরমোন সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে ভাইয়া এই যে হরমোন নিঃসৃত হয়েছে, এই নিঃসৃত উৎসগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি। এছাড়া হচ্ছে ভাই কাজ, কোন হরমোন কতটুকু কাজ করছে, কি কাজ করছে সেটা আমরা একটু এখানে দিয়ে দিয়েছি। তাহলে ভাই লক্ষ্য করেন, আমাদের সাধারণত এখানে 8 থেকে 9টি হরমোন ব্যবহৃত হয় পুরুষ প্রজননতন্ত্রে। 1. গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন দেখেন ভাইয়া, GN রিলিজিং হরমোন, GnRH সংক্ষেপে এটাকে GnRH বলা হয়। এটা হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস আমরা জানি মস্তিষ্কের 3টি অংশ আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের ভাই আবার 3টি অংশ রয়েছে, সেরেব্রাম, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্কের যে একদম সর্বশেষ অংশ সেটা হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের নিচেই আছে পিটুইটারি গ্রন্থি। এই হাইপোথ্যালামাস থেকে হচ্ছে যে হরমোনটা রিলিজড হয় তার নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এখন ভাইয়া এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা হচ্ছে 1 নাম্বার হরমোন। এই হরমোনটার কাজ কি? এই হরমোনটার কাজ হচ্ছে লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুইটার সিক্রেশন বাড়ায় দেওয়া। লুটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুইটার ক্ষরণ বাড়ায় দেওয়াই হচ্ছে আপনার গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কাজ। এখন ভাইয়া 2 নাম্বার হচ্ছে ভাইয়া ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে আপনার পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়ে এইটা কি করে ভাইয়া, আমার যে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটাতে সহায়তা করে। দেখেন ভাইয়া ফলিকল স্টিমুলেটিং হরমোন এটাকে FSH নামে ডাকা হয়। তাহলে ভাইয়া ফলিকল জিনিসটা কি? আমাদের শুক্রাশয়, আমি শুক্রাশয় বলেছিলাম আপনাদের, শুক্রাশয় হচ্ছে আপনার প্রাচীর জার্মিনাল এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এই যে কোষগুলোর মধ্যে আরও কিছু কোষ আছে যার নাম হচ্ছে ফলিকল। এই ফলিকলগুলোই কিন্তু আস্তে আস্তে আপনার মাতৃকোষ হিসেবে পরিণত হয়। এই ফলিকলগুলোই হচ্ছে আপনার আস্তে আস্তে জার্মিনাল এপিথেলিয়াম কোষ হিসেবে পরিণত হয়। তো এই কোষগুলোই আসলে আপনার মানে এই ফলিকলগুলোকে হচ্ছে আপনার স্টিমুলেট করার জন্য বা উদ্দীপ্ত করার জন্য যে হরমোনটা ব্যবহৃত হয় তার নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপরে আছে ভাই 3 নাম্বার লুটিনাইজিং হরমোন, 4 নাম্বার হচ্ছে লুটিওট্রপিক হরমোন। এই যে ভাইয়া 5 নাম্বার হচ্ছে গোনাডোকর্টিকয়েড হরমোন। এই গোনাডোকর্টিকয়েড হরমোন ভাইয়া অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অ্যাড্রিনাল গ্রন্থি। এরপরে ভাইয়া 6 নাম্বার হচ্ছে অ্যান্ড্রোস্টেরন, 7 নাম্বার হচ্ছে টেস্টোস্টেরন, 8 নাম্বার হচ্ছে ইনহিবিন, 9 নাম্বার হচ্ছে ইস্ট্রোজেন। এখন ভাইয়া একটু লক্ষ্য করেন, এই যে ভাইয়া ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেন হচ্ছে ভাইয়া নারীদের দেহ ক্ষরণ হয়, কিন্তু পুরুষদের দেহে কিছু কিছু হচ্ছে ইস্ট্রোজেন ক্ষরণ হয় কিছু কিছু পুরুষের দেহে। এই ইস্ট্রোজেন হচ্ছে সাধারণত হচ্ছে সার্টুলি কোষ থেকে খরিত হয়। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হচ্ছে নারীদের দেহের প্রধান হরমোন, কিন্তু কিছু কিছু পুরুষের দেহে এই সার্টুলি কোষ থেকে ইস্ট্রোজেন যখন ক্ষরণ হয় এর মাত্রাটা কিন্তু আবার হচ্ছে ডিপেন্ড করে। অনেক পুরুষই হচ্ছে একটু মেলি স্বভাবের হয়, যখন হচ্ছে ইস্ট্রোজেন এর মাত্রা একটু পরিমাণে বেড়ে যায় তখনই হচ্ছে কিন্তু অনেক পুরুষ হচ্ছে মেলি স্বভাবের হতে পারে। এখন ভাইয়া একটু লক্ষ্য করেন, এই যে 1 থেকে 5 পর্যন্ত, এই 1 থেকে 5 পর্যন্ত 5টি হরমোন আপনার পুরুষ এবং নারী উভয় দেহেই থাকতে পারে। 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার
এই যে তিনটা হরমোন, এই তিনটা হরমোন হচ্ছে আপনার পুরুষ হরমোন, ঠিক আছে। এই তিনটা হরমোনে কিন্তু আপনার পুরুষ দেহ থেকেই শুধু হচ্ছে নিঃসৃত হয় এবং এই হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন এবং ইনহিবিন, এই টেস্টোস্টেরন হচ্ছে আপনার কিন্তু আসলে পুরুষ প্রজননতন্ত্রের প্রধান হরমোন, যা ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ, একটু মাথায় রাখবেন, ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ থেকে যে আপনার হরমোনটা তৈরি হয় সেটাই হচ্ছে কি ভাইয়া, টেস্টোস্টেরন। আর সার্টোলি কোষ থেকে ভাই দুইটা হরমোন তৈরি হয়, একটা হচ্ছে ইনহিবিন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। একটু মাথায় রাখবেন কোথা থেকে কোনটা ক্ষরণ হয় এবং হচ্ছে কোনটার কাজ কি, এটা যদি একটু আপনার মাথায় রাখেন তাহলেই হচ্ছে আপনাদের মোটামুটি সকল কাজ গুছানো হয়ে যাবে। অলরেডি ভাইয়া হচ্ছে আমাদের হচ্ছে এই কোয়েশ্চেনটা কিন্তু ভাইয়া পরীক্ষায় আসে। যখন হচ্ছে আপনি পরীক্ষার মানে কোয়েশ্চেন গ এবং ঘয়ের কোয়েশ্চেন চিন্তা করবেন, টিচাররা কিন্তু হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র থেকে যে কোয়েশ্চেনটা গ এবং ঘয়ের জন্য সেট করে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে হরমোনের কাজ। তখন হরমোনের কাজগুলো যদি আপনারা এইভাবে একটু সেট আপ করে লিখতে পারেন যে হরমোন, হরমোনের উৎস কী, হরমোনের কাজ কী, তাহলে দেখবেন যে আপনার টিচার হচ্ছে নাম্বার আপনাকে বেশি দেবে। কারণ হচ্ছে ভাই এখন হচ্ছে গদ বাঁধা লেখার নিয়মান নাই, আপনি খাতার মধ্যে যতটুকু সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন তত নাম্বার। আপনাকে বলে নাই 3-4 পৃষ্ঠা লিখতে, আপনি 3-4 পৃষ্ঠাটাকে যদি সুন্দর মতো গুছিয়ে 1 পৃষ্ঠা লিখে দিতে পারেন, টিচারকে হচ্ছে ইমপ্রেস করতে পারেন, তখনই কিন্তু নাম্বার হচ্ছে আপনার অটো ওয়েতে বাড়বে। অনেকেরই ধারণা ভাইয়া বায়োলজি তো অনেক লেখা, বায়োলজি অনেক লিখতে হয়, বায়োলজি না লেখলে নাম্বার দেয় না, এগুলো আসলে সম্পূর্ণ ভুল কথা ভাইয়া। আমার হচ্ছে ভাই এই যে 8-9 বছর 10 বছর ধরে পড়াচ্ছি, তো আমি হচ্ছে এরকম অনেক কোয়েশ্চেন পাই যে ভাইয়া এই বায়োলজি অনেক লিখলাম, এই গুরুত্ব, এই কাজ, এগুলো লেখা আমার স্যার 2 নাম্বার দিছে। আসলে ভাই আপনার তো কী চাইছে আপনি তো এটাই বুঝেন নাই। আপনাকে 2 নাম্বার দিবে না, তো 2 নাম্বার দিছে তো অনেক বেশি দিছে। আপনাকে চাইছে হচ্ছে হরমোনের কাজ, তাহলে এখন শুধু আপনি যদি কাজই লিখে দিয়েছেন হবে? হরমোনটা ভাই কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোথা থেকে খরিত হয়েছে, এটা যদি আপনি না দেন তাহলে তো আপনার হবে না ভাইয়া। তাই হচ্ছে আপনি যদি এরকমভাবে একটা ছক করে সুন্দর মতো আপনি হচ্ছে গুছাই দিতে পারেন, তখন আপনার নাম্বার অটো এতে পারবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যদি গ মার্কের জন্য আসে আপনি অ্যাটলিস্ট 6 থেকে 7টা হরমোন সহ কাজ দিবেন। আর যদি হচ্ছে ঘ মার্কে আসে তাহলে ভাই আপনি 8টা 9টা আমি আপনাকে যেভাবে দিয়ে দিয়েছি আপনি দিবেন। সাধারণত আমি আপনাকে যেটা তৈরি করে দিলাম, আমি কিন্তু আসলে এখানে 2টা বই ফলো করে এই স্লাইডটা তৈরি করেছি। আমি সাধারণত হচ্ছে গাজী আজমল স্যার এবং হচ্ছে আব্দুল আলিম স্যারের বই ফলো করে এটা তৈরি করেছি। আপনারা যখন গাজী আজমল স্যারের বই পড়বেন তখন দেখবেন প্রথম 8টা দেওয়া আছে, 9 নাম্বারটা দেওয়া নাই। আব্দুল আলিম স্যারের বই হচ্ছে 9 নাম্বারটা অ্যাড করা আছে। সো আমি এই জন্য একসাথে আপনাকে অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে নিচে রেখে দিতে পারেন রেফারেন্স গাজী আজমল স্যার প্লাস আব্দুল আলিম স্যার। তো আশা করি ভাই হরমোনের যে কাজ এগুলো একটু আপনারা হচ্ছে দেখবেন, আমি আপনাদের গুছাই দিছি, জাস্ট এটাই হচ্ছে আপনারা একটু মনে রাখবেন এবং হচ্ছে খাতায় লিখবেন। এইভাবে ছক করে খাতায় লিখলে নাম্বারটা আপনি বেশি পাবেন। তাহলে ভাই পুরুষ প্রজননতন্ত্র এবং পুরুষ প্রজননতন্ত্রের হচ্ছে অংশগুলো, কাজগুলো, কি কি হরমোন আছে সেটা বুঝলাম। এখন আসেন ভাইয়া আমরা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রে চলে যাব। তাহলে ভাই পুরুষ প্রজননতন্ত্র আমরা একটা সময় নিয়ে পড়লাম, কারণ পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো একটু বেশি। পুরুষ প্রজননতন্ত্রে 8-9-10টার মতো অংশ আছে, আমরা এগুলো একটু পড়ার চেষ্টা করেছি। এখন হচ্ছে ভাই আমরা একটু স্ত্রী প্রজননতন্ত্র পড়ব। স্ত্রী প্রজননতন্ত্রের ভাই অংশ খুবই কম এবং কিন্তু কাজ খুবই বেশি। তাহলে ভাই স্ত্রী প্রজননতন্ত্রের হচ্ছে 5টি অংশ আছে। এই 5টি অংশের মধ্যে যেটা হচ্ছে মুখ্য অংশ বা মুখ্য জননাঙ্গ সেটি হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। এছাড়া ওভারি বা ডিম্বাশয় বাদে বাকি যা আছে সবই হচ্ছে আনুষঙ্গিক অংশ বা আনুষঙ্গিক উপাদান। এখন ভাইয়া 2 নাম্বার আছে হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। 3 নম্বর হচ্ছে ভাইয়া জরায়ু বা ইউটেরাস। 4 নম্বর হচ্ছে যোনি বা ভ্যাজাইনা। 5 নম্বর হচ্ছে বহিঃযৌনাঙ্গ। বহিঃযৌনাঙ্গের মধ্যে ভাইয়া রয়েছে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা। এই লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা এরা হচ্ছে কি জিনিস? লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা হচ্ছে পর্দা, যোনিকে বা হচ্ছে এই যে যোনিপথকে ঢেকে রাখে 2টা পর্দা। হ্যাঁ, নারী প্রজননতন্ত্রের যোনিপথকে ঢেকে রাখার জন্য 2টা পর্দা রয়েছে। এই একটা পর্দা হচ্ছে বড় পর্দার নিচে আর একটা ছোট পর্দা আছে। বড় পর্দাটাকে হচ্ছে লেবিয়া মেজোরা বলা হয়, যেহেতু বড় মেজোরা, আর ছোট পর্দাকে লেবিয়া মাইনোরা বলা হয়। এছাড়া রয়েছে মন্স পিউবিস,
বা মন্স ভেনেরিস, রয়েছে ক্লাইটোরিস এবং শেষে রয়েছে যে গ্রন্থি সেটা হচ্ছে বার্থোলিনের গ্রন্থি বা ভেস্টিবুলার গ্রন্থি। আমি আপনাদের যখন পুরুষ প্রজননতন্ত্র পড়িয়েছি তখন বললাম যে পুরুষ প্রজননতন্ত্রে হচ্ছে দুই ধরনের গ্রন্থি রয়েছে, একটা প্রোস্টেট গ্রন্থি আর একটা হচ্ছে কাউপালের গ্রন্থি। আর স্ত্রী প্রজননতন্ত্রে যে গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে বার্থোলিনের গ্রন্থি বা ভেস্টিবুলার গ্রন্থি। মাথায় রাখবেন এই যে বার্থোলিনের গ্রন্থি কোথায় পাওয়া যায়, এটা এতবার এমসিকিউতে আসছে, আস্তে আস্তে পৌঁছে গেছে ভাইয়া। সো এই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন আমরা এটা না মিস করি যে কোনটা কি। এখন আসেন আমরা যদি হচ্ছে একটু ছবির দিকে তাকাই, ছবির দিকে তাকালে আমরা আশা করি জিনিসগুলো একটু বুঝতে পারবো। দেখেন আপনার একদম যেটা নারী প্রজননতন্ত্রের অংশ, প্রথমেই যে অংশটা আছে সেটা হচ্ছে দেখেন এই যে পর্দাগুলো আপনাকে হচ্ছে লেভেলিং করে দেওয়া আছে, লেবিয়া মাইনরা, লেবিয়া মেজরা। আমি আপনাকে বলেছি জনিপথ যে অংশ দিয়ে ঢাকা থাকে, এই যে আপনার এই অংশটা হচ্ছে জনিপথ, এই অংশটা হচ্ছে কি ভাইয়া জনিপথ। এই জনিপথ বা ভেজাইনা যে অংশটা ঢাকা থাকে সেটা হচ্ছে লেবিয়া মাইনরা, লেবিয়া মেজরা। এই লেবিয়া মেজরা হচ্ছে বড় পর্দা, লেবিয়া মাইনর হচ্ছে ছোট পর্দা। এই লেবিয়া মাইনরার পরে একটা পর্দা থাকে যেটাকে হাইমেন বা সতীচ্ছেদ বলা হয়। এই হাইমেন সাধারণত কুমারী নারীদের থাকে। কুমারী নারীরা যখন হচ্ছে তাদের হচ্ছে কুমারিত্ব বা হচ্ছে সতীত্ব হারিয়ে ফেলে তখন এই পর্দাটা বিগলিত হয়ে যায়, বিগলিত হয়ে যোনিপথটা উন্মুক্ত হয়ে যায়। যোনিপথটা উন্মুক্ত হয়ে গেলে আপনার হচ্ছে এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই জরায়ু। জরায়ুর পরে এক্সকিউজ মি, জরায়ু একটু ঠান্ডা লেগেছে, সরি। জরায়ু বা ইউটেরাস। এই জরায়ুর একটু উপরে উঠলে আপনি পাবেন এখানে ওভারি। সাধারণত ওভারি হচ্ছে আপনার এক জোড়া বা দুইটি, এবং এই যে ওভারি থেকে হচ্ছে আপনার ডান ওভারি থেকে একটা নালী, বাম ওভারি থেকে একটা নালী এসে দুই দিক থেকে মিলিত হয়েছে। এই নালীগুলোকে বলা হয় ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী। এই যে ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী কেন গুরুত্বপূর্ণ? ওভারির মেন কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা। ওভারি কি করে? ডিম্বাণু বা ওভাম উৎপাদন করে। তাহলে ডিম্বাণু তৈরি করে কে? আপনার ওভারি। আর এই ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটে। নিষেক ঘটে কোথায় ভাইয়া? নিষেক ঘটে হচ্ছে ফেলোপিয়ান টিউবে। তাহলে ভাইয়া এই যে নিষেক, সাধারণত মানুষ হচ্ছে অন্তনিষেক করতে পারে। মানুষে অন্তনিষেক ঘটে। অন্তনিষেক মানে হচ্ছে স্ত্রী দেহে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে, এটাকে বলে অন্তনিষেক। এই যে মানুষের যে অন্তনিষেক হয়, সে অন্তনিষেকটা মেইনলি হয় হচ্ছে ভাইয়া ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালীতে। তাহলে ভাইয়া একটু যদি আমরা হচ্ছে এটাকে একটু সামারাইজড করি, ডিম্বাশয় যেটা হচ্ছে মুখ্য জননাঙ্গ, এটার সংখ্যা হচ্ছে ভাইয়া দুইটা। ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব, এটার সংখ্যাও ভাইয়া দুইটা, যেখানে নিষেক ক্রিয়া সংগঠিত হয়। জরায়ুর সংখ্যা হচ্ছে ভাইয়া একটা। এরপরে যোনি বা ভ্যাজাইনা, এই ভ্যাজাইনার যে প্রাচীরের যে ভাঁজগুলো আছে, ভাঁজগুলোকে বলা হয় রোগী। আর এই কুমারী মেয়েদের যে যোনিপথে পর্দা থাকে সেই পর্দাকে বলা হয় হাইমেন। এছাড়াও লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, মন্স পিউবিস, ক্লাইটোরিস এবং বার্থোলিনের গ্রন্থি, এগুলা নিয়েই হচ্ছে কি ভাইয়া আমাদের স্ত্রী প্রজননতন্ত্র গঠিত। এখন ভাইয়া একটু লক্ষ্য করেন, আমরা আরও একটু ক্লিয়ার হব যে আসলে স্ত্রী প্রজননতন্ত্র জিনিসটা কি। ওই যে আপনাদের হচ্ছে আগের ছবিতে দেখালাম, এখানে সেম জিনিস যে আপনার দুইটা ডিম্বাশয় রয়েছে, একটা বাম ডিম্বাশয়, একটা ডান ডিম্বাশয়। সাধারণত ভাইয়া এই বাম ডিম্বাশয় এবং ডান ডিম্বাশয়ের মধ্যে কে ডিম্বাণু তৈরি করবে সেটা কিন্তু হচ্ছে প্রতিবার যখন হচ্ছে আপনার রজচক্র হয় তখন পরিবর্তন হয়। তো রজচক্র জিনিসটা কি সেটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। এই যে সাধারণত একটি নারী তাদের জীবন দশায় 28 দিন পর পর কি হয়, তাদের হচ্ছে রজচক্র বা পিরিয়ডিক সাইকেল হয়। 24 থেকে 32 দিন, অ্যাভারেজ 28 দিন। 28 দিন পর পর হচ্ছে রজচক্র হয়। এই রজচক্রের মাধ্যমে একজন নারী প্রতি মাসে একবার করে, রজচক্রের মাধ্যমে নারীরা প্রতি মাসে একবার করে গর্ভধারণ এর সুযোগ পায়। এই যে গর্ভধারণ করে একজন নারী প্রতি মাসে একটা করেই কিন্তু ডিম্বাণু তৈরি করে।
কিন্তু ডিম্বাণু তৈরি করার জন্য ডিম্বাশয় কিন্তু দুইটা, একবার ডান থেকে তৈরি হলে পরের বার বাম থেকে তৈরি হয়। রজচক্র যখন হয় তখন কিন্তু আসলে এই জিনিসটা চেঞ্জ হয়। এখন হচ্ছে ভাইয়া লক্ষ্য করেন, এই যে ওভারি, এই ওভারি হচ্ছে দুইটা, ওভারির সাথে রয়েছে দুইটা ফেলোপিয়ান টিউব, মাঝখানে রয়েছে ভাইয়া হচ্ছে আমাদের ইউটেরাস, এবং কি রয়েছে, ইউটেরাসের সাথে হচ্ছে আমাদের হচ্ছে ভ্যাজাইনা বা যোনিমুখ। এই যে শিশ্নটা যখন হচ্ছে মিলন হয়, শিশ্নটা কিন্তু এই ভ্যাজাইনা বা এই যোনিপথ দিয়েই প্রবেশ করে, এবং এই যোনিপথ দিয়ে প্রবেশ করে আমাদের যে শুক্রাণু, এই শুক্রাণুগুলো হচ্ছে এখানে ক্ষরণ করে দেয়, পরে এগুলো হচ্ছে আস্তে 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 ডিম্বাশয় হয়ে এই আপনার ফেলোপিয়ান টিউব হয়ে এসে তারপরে হচ্ছে ইউটেরাসে গিয়ে হচ্ছে আপনার ইমপ্ল্যান্ট হয়। ইউটেরাসে ইমপ্ল্যান্ট হলে বাচ্চা ধারণ হয়। এখন ভাই একটু লক্ষ্য করেন, একটু যদি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য আমি এখানে নিয়েছি, দেখেন যে ইউটেরাস বা জরায়ু, এই জরায়ুর গঠনটা যদি আমি আপনাকে বলি, এই যে জরায়ু, এই জায়গাটা হচ্ছে জরায়ু কণ্ঠ বা সার্ভিক্স, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় জরায়ু কণ্ঠ, জরায়ু কণ্ঠ বা সার্ভিক্স। এই যে জায়গাটা, যেটা জরায়ুর হচ্ছে মাঝখানের জায়গা, এই জায়গাটাকে বলা হয় জরায়ু দেহ। আর এই যে আপনার গম্বুজ আকৃতির যে অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাস তার মানে জরায়ু ভাইয়া তিনটা অংশ নিয়ে গঠিত। এক, জরায়ু কণ্ঠ বা সার্ভিক্স, যেটা জরায়ুর নিচের দিক। দুই, জরায়ু দেহ, জরায়ুর মূল অংশটা। আর জরায়ুর উপরের দিকে যে গম্বুজ আকৃতির অংশ, সেটাকে বলা হয় ফান্ডাস। এই তিনটি অংশ নিয়ে ইউটেরাস গঠিত। এখন ভাইয়া আমরা ইউটেরাস সম্বন্ধে একটু বলেছি, তাহলে পুরোটাই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা একটু এখানে আসি ডিম্বাশয়। ডিম্বাশয়ের সংখ্যা হচ্ছে ভাই দুইটি, এর ওজন 2 থেকে 3.5 গ্রাম, প্রতিটি ডিম্বাশয়ের ওজন 2 থেকে 3.5 গ্রাম, এবং এই ডিম্বাশয়গুলো যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় মেসোভেরিয়াম। তাহলে লক্ষ্য করেন ভাইয়া, মেসরকিয়াম শুক্রাশয়ের পর্দা, মেসোভেরিয়াম ডিম্বাশয়ের পর্দা। এখন এই ডিম্বাশয়ের মেন কাজ হচ্ছে কি ভাইয়া, ডিম্বাণু উৎপাদন করা, এবং এখান থেকে সাধারণত 3 ধরনের হরমোন রিলিজ হয় ভাইয়া, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড রিল্যাক্সিন। এই যে ইস্ট্রোজেন যে কোষ থেকে ক্ষরণ হয় তার নাম হচ্ছে ভাইয়া গ্রানুলোসা কোষ। একটা মাথায় রাখবেন ভাইয়া, এই যে গ্রানুলোসা কোষ, এই কোষ থেকে হচ্ছে যে হরমোন ক্ষরণ হয় তার নাম হচ্ছে ভাইয়া এস্ট্রোজেন। তাহলে ভাইয়া একটু লক্ষ্য করেন ডিম্বাশয় কি, ডিম্বাশয়ের কাজ কি। এরপরে হচ্ছে ভাইয়া রয়েছে ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী। এই ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালীর হচ্ছে দৈর্ঘ্য হয় 12 সেন্টিমিটার। এই ফেলোপিয়ান টিউবের হচ্ছে 4টি অংশ থাকে, একটা হচ্ছে ফিমব্রি, ইনফ্যান্ডিবুলাম, অ্যাম্পুলা অ্যান্ড ইথোসমাস। এখন ভাইয়া এই যে 4টা অংশ, এই 4টা অংশের কোনটা কি সেখানে হচ্ছে আপনাকে এখানে দেখানো হয়েছে, এটা একটু আপনারা দেখবেন। পরীক্ষায় আসে নিচের কোনটি ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউবের অংশ নয়, এবং ডিম্বনালীতে কি হয়, কাজ কি, এতে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়। পরীক্ষায় আসে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয় কোথায়। এখন পর্যন্ত এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই যে নিষেক ক্রিয়া কোথায় সংঘটিত হয়। এতবার এই কোয়েশ্চেনটা আসছে, আপনি যখন হচ্ছে পড়া শুরু করবেন, পরীক্ষায় হচ্ছে আপনি যখন হচ্ছে বসবেন, কোয়েশ্চেনে দেখবেন আসবেই আসবে যে আপনার নিষেক ক্রিয়া কোথায় সংঘটিত হয়। নিষেক ক্রিয়া সংঘটিত হয় কোথায় ভাইয়া, আপনার ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালীতে। এখন ভাই এতক্ষণ যে আমরা এত কিছু পড়লাম, এরপরে রয়েছে কি ভাইয়া আমাদের জরায়ু। জরায়ু হচ্ছে দেখতে হচ্ছে উল্টানো নাশপাতি আকৃতির, এবং এটা 3টা অংশে বিভক্ত হচ্ছে ভাইয়া। একটা হচ্ছে জরায়ু দেহ, একটা হচ্ছে সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ, আর একটা হচ্ছে ফান্ডাস। দেখেন ভাই এখানে লেভেলিং করা আছে, আমি কিন্তু আপনাদের এটা পুরোটাই বুঝাই দিছি। এখানে আরেকটা অংশ হবে, 3 নম্বর হচ্ছে ফান্ডাস। 3 নম্বর দিয়ে আপনারা লিখে রাখেন, 3 নম্বর হচ্ছে ভাইয়া ফান্ডাস। আচ্ছা, জরায়ুর ওজন হচ্ছে ভাইয়া 30 গ্রাম থেকে 60 গ্রাম হতে পারে। 30 গ্রাম হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ে লেখা আছে, 60 গ্রাম হচ্ছে আমাদের হচ্ছে আলিম স্যারের বই লেখা আছে। তো দুই বই দুই রকম তথ্য, আমি আপনাদের দুইটাই দিয়ে দিয়েছি।
30 আসলে 60 আসবে না, 60 আসলে 30 আসবে না। আপনাদের এমসিকিউ যে কোনো একটা দেওয়া থাকবে। এখন এই যে গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বৃদ্ধি পায়, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসছে। যখন গর্ভাবস্থা হয়, আমরা জানি গর্ভাবস্থায় হচ্ছে নারীদের জরায়ুতে হচ্ছে কিন্তু গর্ভটা ধারণ হয়, তখন জরায়ুটা হচ্ছে বেড়ে যায়। সাধারণত নারীদের গর্ভাবস্থায় জরায়ু হচ্ছে 20 গুণ বেশি বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বেশি বৃদ্ধি পায়? 20 গুণ বেশি বৃদ্ধি পায়। এখন ভাই এই জরায়ুর 3টা প্রাচীর থাকে। জরায়ু হচ্ছে 3 স্তর বিশিষ্ট প্রাচীর দিয়ে গঠিত। বাইরের স্তরকে বলা হয় ভাইয়া, বাইরের একদম বাইরের যে স্তর সেটাকে বলা হয় ভাইয়া পেরিমেট্রিয়াম। মাঝের যে স্তর, মধ্যবর্তী স্তর, সেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। এবং অন্তর্বর্তী স্তরকে বলা হয়, অন্তর্বর্তীকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। লক্ষ্য করেন ভাইয়া, এই যে মধ্যবর্তী মায়োমেট্রিয়াম মধ্যবর্তী, এটা মাথায় রাখবেন। তাহলে পেরিমেট্রিয়াম বা এপিমেট্রিয়াম এটা হচ্ছে বাইরের, মায়োমেট্রিয়াম মধ্যবর্তী, এন্ডোমেট্রিয়াম হচ্ছে অন্তর্বর্তী বা ভিতরের স্তর। এই এন্ডোমেট্রিয়ামেই কিন্তু আসলে গর্ভধারণটা হয়। তাহলে এই এন্ডোমেট্রিয়াম হচ্ছে গর্ভধারণের জন্য দায়ী। এখন ভাইয়া সাধারণত হচ্ছে এই জরায়ুর অনেক কাজ থাকে। গর্ভধারণ জরায়ুতে হয়, এবং এই যে অমরা সৃষ্টি এটা জরায়ু থেকে হয়, এবং অমরা সৃষ্টি করে ভ্রূণের পুষ্টি, রেচন, শ্বসন যা কাজ আছে সব কাজই হচ্ছে কিন্তু ভাইয়া এই জরায়ুই করে থাকে। তাহলে ভাইয়া এই যে আমাদের হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলো, এগুলোও কিন্তু আমরা চাইলে ভাইয়া কি করতে পারি, এগুলো চাইলে আমরা একটা ছক করতে পারি। তো যে ছকটা হচ্ছে আমরা পুরুষ প্রজননতন্ত্রের জন্য করেছি, সেটা হচ্ছে আমরা নারী প্রজননতন্ত্রের জন্য করে ফেলবো। নারী প্রজননতন্ত্রের ছকটা একটু ছোট হবে, তাহলে হচ্ছে আমরা ছকটা একটু করে ফেলি, এবং হচ্ছে আপনারা বুঝতেই পারছেন ছকটা কি করব, অ্যাট এ গ্লান্স যা আছে সব করে ফেলবো, এবং আমরা এটা পড়ে ফেলবো। একটু বাঁকা হয়ে গেছে। লিখবেন অংশসমূহ সংখ্যা আকৃতি প্রধান কাজ বিশেষ তথ্য। এক, ডিম্বাশয়। ডিম্বাশয়। দুই, ডিম্বনালী। তিন, জরায়ু। চার, যোনি। পাঁচ, বহিঃযৌনাঙ্গ। এখন ভাই একটু লক্ষ্য করেন, ডিম্বাশয় সংখ্যা হচ্ছে 2, ডিম্বনালী 2, জরায়ু 1, এভাবে আপনি লিখলেন।
ঠিক আছে, বহিঃ যৌনাঙ্গে হচ্ছে অবশ্যই হচ্ছে আপনি 1 2 3 4 লাস্টে হচ্ছে বার্থোলিনের গ্রন্থি, এভাবে লিখবেন। আকৃতি, ডিম্বাশয়ের আকৃতিকে, হ্যাঁ ডিম্বনালীর আকৃতিকে, জরায়ুর আকৃতিকে, প্রধান কাজকে, বিশেষ তথ্যকে, ওজন কত, ওজনগুলো লিখে রাখতে পারেন বিশেষ তথ্যে। বিশেষ তথ্যে হচ্ছে আপনি বৈশিষ্ট্য বা ওজনগুলো আপনি লিখে রাখলেন, যে নিষেক কোথায় সংগঠিত হয় সেটা ডিম্বনালীর প্রধান কাজ। তো এগুলো একটু আপনি যদি করে রাখতে পারেন, হ্যাঁ যোনি একটি, এগুলো যদি আপনি করে রাখতে পারেন তাহলে মোটামুটি আপনার কিন্তু পড়া হয়ে যাবে। আমি আপনাকে কিছু করে দিলাম, বাকিটা আপনি করে নেবেন। এটা হচ্ছে আপনার অ্যাট এ গ্ল্যান্স। তাহলে লক্ষ্য করেন ভাইয়া, আপনার জিনিসটা একদম গুছানো হয়ে যাবে। তাহলে আমি ভাইয়া আপনাকে যেটা পড়ালাম সবগুলোই হচ্ছে কিন্তু ভাইয়া অ্যাট এ গ্ল্যান্স করে দিলাম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কী পড়লাম? আমাদের যে প্রথম টপিকস প্রজননতন্ত্র, পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র, এটা আমরা পড়লাম। এখন আমরা হচ্ছে এই প্রজননতন্ত্রের পরে আমরা একটু সামনে আগাবো। লক্ষ্য করেন, আমরা পুরুষ প্রজননতন্ত্রের যে হরমোনগুলো পড়েছিলাম, এখন আমরা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনগুলো পড়ব। স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া দেখেন ভাইয়া, আমি আপনাদের যেটা বলেছিলাম, পুরুষ প্রজননতন্ত্রের জন্য যেটা বলেছিলাম, যে পরিমাণ হচ্ছে আপনাকে হচ্ছে কথা বলেছিলাম যে আপনার জিনিসগুলো গুছাই দিতে হবে। আপনার হরমোন কোথা থেকে তৈরি হয়েছে এবং কি কাজ, এটা আপনার গুছাই দিতে হবে। তাহলে লক্ষ্য করেন ভাইয়া, এই হরমোনগুলো হচ্ছে আপনার সুন্দর মতো এখানে আছে। দেখেন 1 নাম্বার যে হরমোনটা সেটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটাকে আমরা বলেছিলাম GnRH। এরপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH। এরপরে ভাইয়া লুটিনাইজিং হরমোন, যেটাকে আমরা বলছিলাম LH। ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপরে লুটিওট্রপিক হরমোন। লুটিওট্রপিক হরমোন একটু মাথায় রাখবেন, লুটিওট্রপিক LTH, লুটিওট্রপিক হরমোন। গোনাডোকর্টিকয়েড হরমোন, ইস্ট্রোজেন প্রজেস্টেরন HCG। হিউম্যান, এটা হিউম্যান এন হবে, হ্যাঁ হিউম্যান কোরিওনিক পাস্ট গোনাডোট্রপিন, রিল্যাক্সিন অ্যান্ড অক্সিটোসিন। এখন ভাই একটু মাথায় রাখবেন, এই যে প্রথম 5টা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, লুটিওট্রপিক হরমোন অ্যান্ড গোনাডোকর্টিকয়েড, এই 5টা কিন্তু ভাই পুরুষ প্রজননতন্ত্রেরও রয়েছে। এই 5টা পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের কমন হরমোন। এরপরে ভাই ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এই দুইটা নারীদের প্রধান হরমোন, এই দুইটা নারীদের প্রধান হরমোন। ঠিক আছে, পুরুষ প্রধান হরমোন যেমন পুরুষ যে প্রধান হরমোন যেটা হচ্ছে টেস্টোস্টেরন, নারীদের প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। এছাড়াও রিল্যাক্সিন, অক্সিটোসিন, এগুলো হচ্ছে ভাই খুবই গুরুত্বপূর্ণ। এই অক্সিটোসিনকে ভাই লাভ হরমোন বলা হয়। সাধারণত যখন হচ্ছে নারী এবং পুরুষ কাছাকাছি আসে, মিলনের মানে সময় হয়, তখন কিন্তু অক্সিটোসিন দেহ থেকে রিলিজ হয়। আর এই অক্সিটোসিন হচ্ছে আপনাদের ভালোবাসা বা হচ্ছে যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেগুলো হচ্ছে বৃদ্ধি করে। এই জন্য অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন বা ভালোবাসার হরমোন। এরপরে এই যে যেটা হচ্ছে রিল্যাক্সিন, সেটা হচ্ছে ডিম্বাশয় বা অমরা থেকে খরিত হয়। যখন প্রসব বেদনা ওঠে, প্রসবের সময় নারীদের যে হচ্ছে জরায়ু, এই জরায়ুটাকে হচ্ছে রিল্যাক্স করে দেওয়ার জন্য বা প্রসারিত করে দেওয়ার জন্য যে হরমোন ব্যবহৃত হয় সেটাকে বলা হয় রিল্যাক্সিন। আর ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নারীদের যত ধরনের হচ্ছে যৌন ক্রিয়াকর্ম আছে, রজচক্র, যৌন অঙ্গের বৃদ্ধি, নারীদের হচ্ছে মেয়েলি ভাব বা হচ্ছে নারীদের হচ্ছে নারী চরিত্র ফুটিয়ে তোলা, এই যে যত কাজ আছে সবই কিন্তু ভাইয়া ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন করে থাকে। তাইলে হচ্ছে ভাইয়া এই যে নারীদের হচ্ছে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য বা হচ্ছে প্রাইমারি যৌন বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের জন্য। এরপরে ভাইয়া হিউম্যান কোরিওনিক পাস্ট গোনাডোট্রপিন হরমোনের কারণে কিন্তু ভাই দুগ্ধকরণ হয়। এই যে নারীদের দুধ আসে বা দুগ্ধক্ষরণ, যখন হচ্ছে সন্তান
পেটে আসে বা সন্তান ডেলিভারির সময় যখন হচ্ছে নারীদের দেহের মধ্যে হচ্ছে এই সার্টলি কোষ থেকে আপনার হচ্ছে দুগ্ধক্ষরণটা হয়, এই দুগ্ধক্ষরণের জন্য যে হরমোনটা দায়ী সেটা হচ্ছে HCG। তাহলে ভাই একটু লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু গুছিয়ে দিয়েছি এবং গুছিয়ে পড়িয়ে দিয়েছি। আপনারা জাস্ট কি করবেন, এই জিনিসগুলোকে হচ্ছে যেভাবে আমি আপনাকে হচ্ছে পয়েন্ট আউট করে দিয়েছি সেগুলো আপনি ওইভাবে একটু দেখবেন এবং পড়বেন। তাহলে আমাদের পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের অংশটা গুছানো হয়ে গেল। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রজননের বিভিন্ন ধাপ বা পর্যায়। এখান থেকে আমাদের আসল পড়াটা আসলে শুরু। আসেন ভাই, আমরা প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা নিয়ে আলোচনা করব। সাধারণত প্রজননের বিভিন্ন দশা বা পর্যায়, প্রজননের কয়টা দশা আছে? আপনি মাথায় রাখবেন প্রজননের 7টি দশা আছে বা 7টি পর্যায় আছে। এই 7টি পর্যায়ে আমরা একটু অল্প অল্প করে আজকে পড়ার চেষ্টা করব। এই প্রথম 7টি দশার প্রথম দশাই হচ্ছে বয়ঃপ্রাপ্তি, যেটাকে আমরা হচ্ছে অ্যাডোলেসেন্স বা পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল বলে থাকি। তাহলে 1 নম্বর হচ্ছে বয়ঃসন্ধিকাল, 2 হচ্ছে রজচক্র বা পিরিয়ডিক সাইকেল, যাদের আমরা হচ্ছে পিরিয়ডিক সাইকেল বলে থাকি, এটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। এরপর হচ্ছে গ্যামেট সৃষ্টি, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিকে আমরা গ্যামেট সৃষ্টিতে ফেলবো নিষেক। শুক্রাণু ডিম্বাণু যে মিলন হয়, এই মিলনকে আমরা হচ্ছে নিষেক বলি। নিষেক সাধারণত 2 ধরনের, একটা বহির্নিষেক, একটা অন্তঃনিষেক। নারীদের দেহের ভিতরে যদি হচ্ছে শুক্রাণু মিলিত হয় তখন হচ্ছে এটাকে অন্তঃনিষেক বলা হয়। সাধারণত মানুষে বা স্তন্যপায়ী প্রাণীতে অন্তঃনিষেক ঘটে থাকে, আর বহির্নিষেক ঘটে থাকে মাছে, হাঙর ব্যতীত। হাঙর ব্যতীত যে মাছগুলো আছে এবং ব্যাং, এদের দেহে সাধারণত বহির্নিষেক ঘটে। বহির্নিষেক হচ্ছে স্ত্রী দেহের বাইরে এনভায়রনমেন্ট বা পরিবেশে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকে বহির্নিষেক বলা হয়। এরপর আছে ইমপ্লান্টেশন, এই যে আপনার ভ্রূণ, এই যে ভ্রূণটা যে জরায়ুর মধ্যে, ভ্রূণ আসলে না, যেটা ব্লাস্টোসিস্ট বলি আমরা, এই যে নিষেকের পরে যে ব্লাস্টোসিস্ট তৈরি হয়, এই ব্লাস্টোসিস্টটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে হচ্ছে স্থাপন করাকেই বলা হয় ভাইয়া ইমপ্লান্টেশন। এরপরে ভাইয়া তৈরি হয় ভ্রূণ, ভ্রূণের হচ্ছে পরিস্ফুটন ঘটে এবং লাস্ট হচ্ছে ভ্রূণের বিকাশ ঘটে। এই 7টি দশায় মাধ্যমে হচ্ছে আপনার কি হয়, প্রজনন শেষ হয় বা সম্পন্ন হয়। এই 7টাই হচ্ছে প্রজননের বিভিন্ন ধাপ। আপনাকে যদি বলে প্রজননের ধাপ কয়টা, আপনার অ্যান্সার হবে 7টা, এবং এই 7টি ধাপ কিন্তু আপনার সিরিয়ালি মনে রাখতে হবে। কারণ কি, আপনি সিরিয়ালি আপনার জীবনে যে দশাগুলো ঘটছে সে দশাগুলোই কিন্তু এখানে লেখা হয়েছে। আপনার বয়ঃসন্ধিকালের পরেই কিন্তু হচ্ছে আসলে আপনার গ্যামেট সৃষ্টি হয়, এর আগে গ্যামেট সৃষ্টি হয় না। আর নারীদের দেহে রজচক্র হয়, যেটা পুরুষ দেহে হয় না। তাহলে বয়ঃসন্ধিকালে হচ্ছে নারীদের দেহে রজচক্র, তারপরে গ্যামেট সৃষ্টি, আর পুরুষের এই রজচক্র থাকবে না। এরপরে হচ্ছে আপনার হচ্ছে গ্যামেট সৃষ্টি হলে এরপরে যখন আপনি হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তারপরেই হচ্ছে আপনার যখন হচ্ছে একটি নারীর সাথে মিলিত হবেন, তখনই হচ্ছে আপনার শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে নিষেক হবে। তখন হচ্ছে নারীদের দেহে হচ্ছে অন্তঃনিষেক হওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে ইমপ্লান্টেশন হবে, ইমপ্লান্টেশনে গর্ভধারণ হবে, গর্ভধারণের পরে হচ্ছে নারীদের ভ্রূণের পরিস্ফুটন হবে নারীদের দেহে, এবং নারী দেহে ভ্রূণের পরিস্ফুটনের পরে আপনার কি হবে, ভ্রূণের বিকাশ হবে। ভ্রূণের বিকাশ হলেই আপনার আস্তে আস্তে একটা ফিটাস ডেভেলপ করবে, এবং ফিটাস ডেভেলপ করার পরেই কিন্তু হচ্ছে আসলে বাচ্চাটা ডেভেলপড হবে। এরপরে হচ্ছে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। এইভাবেই হচ্ছে কিন্তু আপনার দেহে এই সাইকেলটা চলতেই থাকবে। সো ভাইয়া, এই যে আপনাকে আমি বললাম এই 7টি হচ্ছে প্রজননের বিভিন্ন ধাপ বা পর্যায় বা দশা। তাহলে একটা একটা করে আমরা একটু আলোচনা করতে থাকি। চলেন আমরা শুরু করি হচ্ছে প্রথমে বয়ঃসন্ধিকাল দিয়ে। ভাইয়া, বয়ঃসন্ধিকাল আমাদের জীবনে সবারই এসেছে। যেহেতু আমরা হচ্ছে এখন মোটামুটি ইন্টারে উঠেছি, আমাদের সবারই 16 থেকে 17 বছর বয়স, 15 থেকে 17 এটা আমরা ধরে নিচ্ছি। আপনারা যে আছেন এখন কিন্তু বয়ঃসন্ধিকালেই আছেন। বয়ঃসন্ধিকালে কিন্তু ভাই আমাদের অনেক কিছু ইচ্ছা করে। হ্যাঁ, এখন চোখে রঙিন চশমা আছে, আমাদের অনেক কিছু ইচ্ছা করে। হ্যাঁ, আবার হচ্ছে ছেলেদের গায়ে হচ্ছে রাগ জন্মায়, কিছু হইলে রাগ, বাবা মার কথা শুনতে পারে না, বাবা মা যদি ভালো কথা বলে তাও রেগে যায়। হ্যাঁ, তুমি এটা কি বলছো, হ্যাঁ কি করো না করো। তুমি হচ্ছে মনে করো ছেলেরা সাধারণত গেম খেলতে পছন্দ করে, গেম খেলে বাবা মা হচ্ছে গেম খেলতে না করলো, এই ছেলে রাগ হয়ে গেল, কেন আমাকে
গেম খেলতে না করলো, আসলে এগুলো হচ্ছে আপনার হচ্ছে বয়সের দোষ। এই বয়সের দোষ হচ্ছে বয়ঃসন্ধিকালের দোষ, ঠিক আছে। যাই হোক, এগুলো হচ্ছে একটু আমরা হচ্ছে আলোচনা করি যে বয়ঃসন্ধিকাল হচ্ছে যখন হচ্ছে একজন পুরুষ অথবা নারীর সেকেন্ডারি যৌন বিকাশ ঘটে, তখনই হচ্ছে আসলে আপনার বয়ঃসন্ধিকালটা শুরু হয়। ভাই সেকেন্ডারি বিকাশ মানে কি? ভাই দেখেন, আপনি জন্মসূত্রে প্রাইমারি বিকাশ হয়ে আসছেন, আপনি জন্মসূত্রে নারী অথবা জন্মসূত্রে পুরুষ, এটা হচ্ছে প্রাইমারি, আপনার প্রাইমারি যৌন বিকাশটা হয়ে গেছে ভাইয়া। এখন ভাইয়া প্রাইমারি যৌন বিকাশের পরে আপনার যৌনাঙ্গটা ঠিকমতো হচ্ছে গঠন, জনন কোষ তৈরি, আপনার দেহে হচ্ছে যৌন আকাঙ্ক্ষা তৈরি, যত ধরনের হচ্ছে যৌন কার্যাবলী, এই সবগুলোই হচ্ছে আপনার যে হচ্ছে আপনার দেহে যে পরিবর্তন হচ্ছে, দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণিক পরিবর্তন, তিনটা পরিবর্তন আপনার দেহে যে হচ্ছে, এই তিন পরিবর্তনের সমন্বয়কেই হচ্ছে আপনার বয়ঃসন্ধিকাল বলা হয়। সাধারণত একজন পুরুষের দেহে বয়ঃসন্ধিকাল শুরু হয় হচ্ছে 13 থেকে 15 বছর বয়সে এবং নারীদের দেহে 12 থেকে 13 বছর বয়সে। নারীদের দেহে বয়ঃসন্ধিকাল আগে তৈরি হয় পুরুষের চেয়ে। সাধারণত গ্রীষ্ম প্রধান দেশ যেমন হচ্ছে আমাদের এদিকে কিন্তু একটু বয়ঃসন্ধিকাল আগেই শুরু হয়, ছেলেদের 13-14 বছরে শুরু হয়ে যায়, মেয়েদের হচ্ছে 10 থেকে 12 বছরের সৃষ্টি হয়। এখন একটু মাথায় রাখবেন, শীতকাল যে সকল অঞ্চল, শীতকাল অঞ্চলগুলোতে সাধারণত 3 থেকে 4 বছর পরে, অ্যাভারেজ টাইমের 3 থেকে 4 বছর পরে গিয়ে হচ্ছে আপনার এই যে অ্যাভারেজ টাইম, এই যে হচ্ছে আপনার 13 থেকে 15 বছর, এইটা অনেক সময় হচ্ছে 16 থেকে হচ্ছে 17-18 বছরেও গিয়ে হচ্ছে অনেকের পিউবার্টি শুরু হয় শীত প্রধান দেশে। হ্যাঁ, তার মানে আপনার বয়ঃসন্ধিকালের সাথে এনভায়রনমেন্টের একটা ইফেক্ট আছে। এই যে আপনার ইফেক্টগুলো, এগুলো একটু মাথায় রাখতে হবে যে পুরুষের কখন বয়ঃসন্ধিকাল তৈরি হয় এবং হচ্ছে মানে সৃষ্টি হয়, এবং নারীদের কখন বয়ঃসন্ধিকাল সৃষ্টি হয়। এই বয়ঃসন্ধিকালের আরেক নাম হচ্ছে ভাইয়া টিনার দশা, ঠিক আছে, টিনার দশা। এখন টিনেজার, আমরা বলি না টিনেজার, আসলে টিনেজার কথাটা আসছেই হচ্ছে কিন্তু টিনার দশা থেকে। জেমস মার্শাল টেনার, ঠিক আছে, জেমস মার্শাল টেনার, তিনি হচ্ছে প্রথম এই বয়ঃসন্ধিকাল নিয়ে গবেষণা করেছিলেন এবং বয়ঃসন্ধিকাল জিনিসটা কি এটা হচ্ছে প্রস্তাবনা করেছিলেন। তাহলে এই ট্যানারের হচ্ছে নাম অনুসারেই আসলে টিনার দশা বলা হয়, আর যারা টিনার দশায় থাকে তাদেরকে টিন এইজার বলা হয়, টিনের এইজ, তাই টিনেজার। এখন ভাইয়া সাধারণত বয়ঃসন্ধিকালে মেয়েদের 3 ধরনের পরিবর্তন হচ্ছে চোখে পড়ার মতো হয়। একটা হচ্ছে থ্যালার্চি, একটা হচ্ছে পিউবার্চি, আর একটা হচ্ছে মেনার্চি। ভাইয়া দেখেন, যখনই হচ্ছে একজন নারী আপনার সাধারণত 12 থেকে 13 বছর বয়সে, 12 থেকে 13 বছর মানে সে তখন হচ্ছে 6-7-এ পড়ে, এই সময়ে বা 5 থেকে 7, হ্যাঁ 5 থেকে 6 এরকম হবে, তো তখনই হচ্ছে আসলে নারীদের দেহে হচ্ছে প্রথম সেকেন্ডারি বিকাশটা তৈরি হয়, এবং নারীদের দেহে সেকেন্ডারি বিকাশটা তৈরি হয় হচ্ছে আসলে আপনার এই মেনার্চি দিয়ে। মেনার্চি হলো প্রথম রজচক্র। যখন একজন নারীর দেহে প্রথম পিরিয়ডিক সাইকেল বা রজস্রাবটা শুরু হয়, তখনই কিন্তু সেটাকে বলা হচ্ছে মেনার্চি। তাহলে প্রথম মাসিককে বলা হচ্ছে মেনার্চি। আর যখন হচ্ছে সাধারণত এই যে স্তন বা ব্রেস্টের বিকাশ ঘটবে, তখন এটাকে বলা হচ্ছে থ্যালার্চি। আর যখন বগল এবং হচ্ছে আপনার পিউবিক লোম গজাতে শুরু করবে, সেটাকে বলা হচ্ছে পিউবার্চি। তাহলে হচ্ছে লোম গজানো হচ্ছে পিউবার্চি, তারপরে হচ্ছে মাসিক হচ্ছে আপনার মেনার্চি। মনে রাখবেন মাসিকেও আছে, মেনার্চিতেও আছে, আর স্তন বা ব্রেস্ট বিকাশকে বলা হচ্ছে থ্যালার্চি। এখন ভাইয়া তাহলে এগুলো হচ্ছে নারীদের দেহে প্রধান 3টা হচ্ছে পরিবর্তন। এছাড়াও নারীদের দেহে আর কি হতে পারে? নারীদের মানসিক পরিবর্তন হতে পারে, আচরণিক পরিবর্তন হতে পারে, হ্যাঁ একজন ছেলের প্রতি ভালো লাগা তৈরি হতে পারে, হ্যাঁ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এই বয়ঃসন্ধিকালে প্রচুর হয়। এরপরে হচ্ছে নারীদের হচ্ছে কণ্ঠ সুরেলা হওয়া শুরু করে, ঠিক আছে। এই ধরনের যে পরিবর্তনগুলো, এগুলো হচ্ছে মেয়েদের বয়ঃসন্ধিকালে হয়ে থাকে। আর ছেলেদের সাধারণত এরকম কোনো হচ্ছে সিগনিফিক্যান্ট মানে জিনিস দেখা যায় না, কিন্তু হচ্ছে ছেলেদের হচ্ছে আপনার কী কী পরিবর্তন হতে পারে? ছেলেদের হচ্ছে আচরণিক বা মানসিক পরিবর্তন হয়, যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। ছেলেদের আপনার বগল, কুচকি,
তারপরে হচ্ছে পিউবিক লোমগুলো গজাতে পারে, দাড়ি গজাতে পারে, গোঁফ গজাতে পারে, তারপরে ছেলেদের কণ্ঠস্বর ভারী হতে থাকে। হ্যাঁ, এই ধরনের যে পরিবর্তনগুলো, স্বরগত পরিবর্তন, দৈহিক পরিবর্তন, ছেলেদের হচ্ছে রাগ তৈরি হয় শরীরে এবং তারা হচ্ছে দৈহিক গঠনে লম্বা চওড়া হওয়া শুরু করে। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোই হচ্ছে আসলে ছেলেদের ঘটে থাকে। তাহলে ভাইয়া আপনি একটু মাথায় রাখবেন বয়ঃসন্ধিকাল হচ্ছে কখন শুরু হয়, শীত প্রধান দেশে কখন শুরু হয়, গ্রীষ্ম প্রধান দেশে কখন শুরু হয়, এটার আরেক নাম কি, মেয়েদের ক্ষেত্রে কি পরিবর্তন হয়, ছেলেদের ক্ষেত্রে কি পরিবর্তন হয়। আপনাকে পরীক্ষায় আসতেই পারে বয়ঃসন্ধিকালে নারী এবং পুরুষের কি কি পরিবর্তন হয় লেখো, তখন আপনি এখানে আমি যে সুন্দর করে নোট করে দিয়েছি, আপনি এই সুন্দর করে নোটটা পড়লেই হবে। ঠিক আছে, দ্যাটস ইট। এখন আসেন আমাদের দ্বিতীয় যে টপিকস, সেটা হচ্ছে রজচক্র। এই রজচক্রটা আগে একটু আমরা বুঝে নেই ভাইয়া, জিনিসটা আসলে কি। রজচক্র নিয়ে আমরা অনেকেই কিন্তু ভাইয়া বুঝি না। হ্যাঁ, রজচক্র জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। কেন? এটা নারীদের দেহে হয়, এটা পুরুষদের দেহে হয় না। রজচক্র বোঝার আগে আপনার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যৌনচক্র। যৌনচক্র কী জিনিস? একজন নারী যখন হচ্ছে আপনার প্রথম বয়ঃসন্ধিকালে যাবে, প্রথম বয়ঃসন্ধিকালে যাওয়ার পরেই হচ্ছে তার হচ্ছে মেনার্চি হবে। এই মেনার্চি হওয়ার পরে প্রতি মাসে নারীদের আসলে আপনার জরায়ুগত এবং হচ্ছে ডিম্বাশয়গত এই অঙ্গগুলোর যে যৌনাঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোর পরিবর্তন হয়, প্রতি মাসে আসলে পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোকে সামারি করে রজচক্র বলা হয়। তার মানে ভাইয়া যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা কি বোঝার চেষ্টা করব? দেখেন, আমরা বললাম হচ্ছে বয়ঃসন্ধি, তার মানে নারীদের দেহে হচ্ছে বয়ঃসন্ধিকাল যখন চলে আসবে, বয়ঃসন্ধিকাল আসবে কখন? নারীদের 12 থেকে 13 বছর বয়সে নারীদের বয়ঃসন্ধিকাল। তাহলে নারীদের বয়ঃসন্ধিকাল 12 থেকে 13 বছরে আসার পরে কি হবে? তাদের প্রথম মাসিক হবে, তাই না? প্রথম মাসিক। আর এই প্রথম মাসিককেই কি বলা হবে? প্রথম মাসিককেই বলা হবে মেনার্চি। এখন মেনার্চি হওয়ার পরে এই মেনার্চিতে কি হয়? আসলে নারীদের হচ্ছে জরায়ুগত এবং হচ্ছে ডিম্বাশয়গত আচরণের পরিবর্তন হয়। তাহলে ডিম্বাশয়, জরায়ু যে যৌনাঙ্গগুলো আছে, এই যৌনাঙ্গগুলোর কি হয়? পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোকে একত্রে বলা হয় স্ত্রী যৌনচক্র। ভাই আমি রিপিট করছি, স্ত্রী যৌনচক্রের মতো পুরুষদের কোনো যৌনচক্র ঘটে না। নারীদের প্রতি মাসেই হচ্ছে ডিম্বাশয় এবং জরায়ুর কিছু পরিবর্তন হয়। সাধারণত 24 থেকে 32 দিন, অন অ্যাভারেজ 28 দিন পর পরই নারীদের হচ্ছে আসলে এই চক্রগুলো সম্পাদন হয়। এই যৌনচক্র হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, এই যৌনচক্র হচ্ছে দুই ধরনের। প্রথমে হচ্ছে ডিম্বাশয় চক্র, দুই হচ্ছে জরায়ু চক্র। এই ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্র সম্পাদনের পরে মানে হচ্ছে ডিম্বাশয়ের পরিবর্তন হবে, তারপরে জরায়ুর পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পরে আপনার কি হয়? এই যে জরায়ুর হচ্ছে ভাই 3টা স্তর থাকে। আমরা পড়ে এসেছি পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে সাধারণত আপনার রক্তনালিকাগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। এখন যখন হচ্ছে আপনার আস্তে আস্তে হচ্ছে ডিম্বাশয়ের পরিবর্তন হয়, ডিম্বাশয়ের পরিবর্তনের পরে হচ্ছে আপনার জরায়ুর পরিবর্তন হয়,
এন্ডোমেট্রিয়ামের হচ্ছে পুরুত্ব বাড়তে থাকে, বাড়তে থাকলে আপনার এই যে ধমনীগুলো বা হচ্ছে কৈশিক জালিকাগুলো বা শিরাগুলো যেগুলো হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়ামে থাকে, পুরুত্ব বাড়ার কারণে আপনার এই ধমনী বা শিরার উপর চাপ পড়ে। এক সময় চাপ পড়ে গিয়ে কি হয়, এই যে ধমনী বা শিরাগুলো আছে এগুলো ফেটে যায়। ফেটে গেলে এখানে কি হয়, এই যে এন্ডোমেট্রিয়ামের প্রাচীরটা, এই এন্ডোমেট্রিয়ামের প্রাচীরটা এই ক্ষত বিক্ষত অংশ সহকারে হচ্ছে দেহের বাইরে বের হয়ে চলে আসে। এই দেহের বাইরে বের হয়ে আসাটাকেই বলা হয় রজস্রাব। এই যে দেহের বাইরে বের হয়ে আসে এটাকেই বলা হচ্ছে রজস্রাব। এই রজস্রাব সাধারণত একজন নারীর 30 থেকে 40 ml পর্যন্ত হতে পারে এবং এই রজস্রাব সাধারণত 4 থেকে 5 দিন স্থায়ী হয়। আর এই পুরো জিনিসটাকে একত্রে বলা হয় রজচক্র বা মাসিক, যার স্থায়িত্ব 28 দিন পর পর, 24 থেকে 32 দিন বা 28 দিন পর পর এই জিনিসটা হতে পারে। ভাইয়া এই যে এই জিনিসটা নারীদেরই হয়, যারা হচ্ছে পুরুষ আছো, এখনও পুরুষ হও নাই, এখনও তোমরা হচ্ছে কিশোর যারা আছো, তারা আসলে কষ্টটা বুঝবা না, ঠিক আছে? এটা আমার পক্ষে বোঝা সম্ভব না। এখন এটা একজন নারী বুঝতে পারে। তাদের সাধারণত এন্ডোমেট্রিয়ামটা পুরো ভেঙে রজচক্রের সময় পুরো ভেঙে চলে আসে। এখন এটা সাধারণত আমাদের একটু সামান্য পেট ব্যথা হলেই আমরা হচ্ছে কাঁচুমাচু হয়ে বসে থাকি ভাইয়া। আর ওদের পেটের যে অন্তঃস্তর, ঠিক আছে, জরায়ুর যে অন্তঃস্তর, সে অন্তঃস্তরটাই হচ্ছে ভেঙে একদম চলে আসে। তার মানে ভাই বুঝতেই পারতেছো কী পরিমাণ একটা কষ্ট নারী সহ্য করে। এই কষ্টটা কেন সহ্য করে ভাইয়া জানো? এই কষ্টটা সহ্য করার একটা কারণও আছে ভাইয়া। প্রতি রজচক্রের সময় নারীরা একটা জিনিস পারে যেটা তুমি পারো না। কারণ নারীরা প্রতি 28 দিন পর পর গর্ভধারণের যোগ্যতা অর্জন করে, যে যোগ্যতা তোমার আমার আসলে ভাইয়া নাই। পুরুষ মানুষ একটা জায়গায় হচ্ছে আটকায় গেছে, সেই জায়গায় হচ্ছে গর্ভধারণ। গর্ভধারণ হচ্ছে নারীরাই করতে পারে এবং তাদের জরায়ু আছে বলে, তুমি আমি করতে পারি না। তাহলে ভাই একটু লক্ষ্য করো, এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে ভাইয়া রজচক্র। এই রজচক্রের কতগুলো ধাপ আছে ভাইয়া, কতগুলো ধাপ দিয়েই হচ্ছে রজচক্র হয়েছে। এই ধাপগুলো আমরা এখন স্লাইডে পড়ব, এটা তোমরা একটু নোট হিসেবে তুলে নাও। এইটা হচ্ছে ডিজেস নোট। আমি তোমাদের বলেছিলাম ডিজেস নোট মানে কি, এটা হচ্ছে ডিজেস স্পেশাল নোট। এটা একটু কষ্ট করে তুলে নাও।